যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিবার, জল ভরিবার। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আরে আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। কে এস কে শুধু আমাকে টার্গেট করতেছে? আমার গোডাউনের মাল আত্মসাৎ, আমার লোকেদের মারা। কে এস কে খুঁজে বের কর। কথাগুলো এমপি আফতাব সাহেব তার লোকদের চিল্লিয়ে বললেন। সবাই লেগে পড়ে এসকে রহস্য উদ্ঘাটন করতে। বেশ কয়েকদিন ধরে আফতাব সাহেবের মালামাল আফতাব সাহেবের লোকদের মেরে তার পাশে রক্ত দিয়ে বড় বড় করে এসকে লিখে যায়। কিন্তু কে এই এসকে তা সবার অজানা। অপরদিকে এসকে আফতাব সাহেবের কাছে দুজনকে মেরে তার পাশে আপনার নাম লিখিয়ে দিয়ে আসছি। ইয়াসমিনের কথা শুনে হা হা করে হেসে ওঠে। এই রাজ্যে হাজারো কাকশিয়াল রাজত্ব করতে আসবে, কিন্তু রাজা কেবল একজনই থাকবে, সেটা হলো এই এসকে। কিন্তু বস, মাফিয়া কিং এর কথা ভুলে গেলে তো চলবে না। একটা সময় তার রাজত্ব ছিল, তার কথায় বিড়ি কেন, আশেপাশে যে কোনো দেশ চলতো। তার নামের জয়ের ধ্বনি সর্বত্র ছড়িয়েছিল। কোনো বাচ্চা যদি কান্না করত, তাহলে তাকে যদি বলা হতো মাফিয়া কিং আসছে, তাহলে তার কান্না থেমে যেত। কিন্তু হঠাৎ করে মাফিয়া কিং কোথাও জানি উধাও হয়ে যায়। তবে একটা চিরকুট রেখে যায়, সেখানে লেখা ছিল, আসবো কেন একদিন আবার ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে, যখন আমার তলোয়ারের মাথা থেকে একটা কাক সোয়ালেও রক্ত পড়বে না। এক ধমকে কথাগুলো বলে থামলো রাফি। যে চলে যাবার সে চলে গেছে, অতীত দেখে লাভ কি? সো তার ম্যাটার ক্লোজ। আজ থেকে আমাদের টার্গেট হচ্ছে এমপি আফতাব, মন্ত্রী তানভীর আর মেয়র নাজমুল, তাদের পাপের সাম্রাজ্য ধ্বংস করতে। অপরদিকে আপনারা কেউ আমার বোনকে দেখেছেন? এদিকেই তো ছিল, দেখেছেন কেউ? বোনটাকে নিয়ে আর পাই না, শরীরে বড় হলো, আচরণে একদম বাচ্চা। দেখেছেন কেউ? বস্তির বাকিরা বলে উঠল। আমরা তো দেখিনি, একটু আগে তো এখানেই ছিল, দেখো আশপাশেই পাবে। হুট করে পেছন থেকে কেউ নিলয়ের চোখ চেপে ধরে। নিলয়ের বুঝতে অসুবিধা হলো না চোখ ধরা মানুষটা কে হতে পারে। নিলয় পিছন থেকে কান টেনে ধরে সামনে আনে। দিন দিন বাদর হয়ে যাচ্ছিস। কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে ডাকতেছি? আরেকটু হলে তো আমি পাগল হয়ে যেতাম। ভাইয়া লাগতেছে, ছাড়ো বলছি। আমি না তোমার একমাত্র বোন, আমি ব্যথা পাইছি। মুস্কানের কথা শুনে নিলয় অস্থির হয়ে যায়। দেখি কোথায় লেগেছে। ভাইয়া তোমাকে বোকা বানিয়েছে। এটা বলে মুস্কান আবার দৌড়ে সেখান থেকে চলে যায়। নিলয় মুস্কানের কাণ্ডে হেসে দেয়। বাবা মা মারা যাওয়ার পর থেকেই মুস্কানকে কোলে পিঠে করে মানুষ করে। কথায় কথায় আপনাদের পরিচয় দিতেই ভুলে গিয়েছি, চলেন পরিচয় দেওয়া যাক। উপরে যে দেখলেন এসকে, এই এসকে মেয়ে নাকি ছেলে কেউই জানে না। রাতের আধারে এসে তার কার্যকলাপ করে চলে যায়।
তার লোক ছাড়া তাকে কেউই দেখেনি। আর এখন টার্গেট আছে এমপি আফতাব। আর নিলয় হচ্ছে ঢাকার ধানমন্ডির একটি বস্তিতে বড় হওয়া একটি ছেলে। বোনের নাম মুস্কান। তাকে নিয়েই নিলয়ের দুনিয়া। খুব ছোটবেলায় বাবা মা মারা যায়। তখন আনুমানিক মুস্কানের বয়স 3 বছর হবে। তখন থেকেই মুস্কানকে কোলে পিঠে করে বড় করে নিলয়। আপাতত এই পর্যন্তই। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। এসকে গোপন সূত্রে জানতে পারি এমপি আফতাব আজকে রাত্রে 2টার দিকে মেয়ে পাচার করবে। তাদের আস্তানা কোথায়? উত্তরা 12 নম্বর সেক্টরে বাম দিকে একটা পুরাতন বিল্ডিং আছে, সেখানে ডিল ফাইনাল হবে আজকে। তাহলে আর দেরি কেন? তাদের সবাইকে নিয়ে রেডি থাক, আজকে রাতেই মিশনে নামবো। রাফিকে বলিস সব কিছুর ব্যবস্থা করতে। এদিকে এমপি আফতাব, মেয়র নাজমুল, মন্ত্রী তানভীর সাহেবের বাড়িতে গম্ভীর হয়ে সোফায় বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আফতাব বলল, দেখুন তানভীর সাহেব, আমরা দুজন আপনার আন্ডারে কাজ করি, তার সবার আড়ালে, তাই আমাদের সুযোগ সুবিধাটা আপনাকেই দেখতে হবে। আজকে প্রায় 100 মেয়েকে পাচার করতে হবে। উত্তরা 12 নম্বর সেক্টরে যেন কোনো পুলিশ গার্ড না থাকে, তার ব্যবস্থা আপনাকেই করতে হবে। অন্যদিকে তো এসকের আন্ডারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। এসকে ছেলে নাকি মেয়ে এটাই তো জানি না, জানলে হয়তো বের করতে পারতাম। যাই হোক, এই কাজটা ভালোই হলেই 1 কোটি টাকা আমাদের হাতে এসে পড়বে। তানভীর সাহেব, আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে দিব। কি বলেন, পারবেন তো? আফতাব, তুই আর নাজমুল আমার বন্ধু, কিন্তু দেখ আমার পজিশন মন্ত্রী আর তোদের এমপি মেয়র। কারণ হলো জানিস কি, তোদের মাথা গরম থাকে আর আমি মাথা ঠান্ডা করে চিন্তা করে পা ফেলি। রইল কথা এসকে ছেলে নাকি মেয়ে, তার জন্য আমি লোক লাগিয়েছি। আর 12 নম্বর সেক্টরের পুলিশ গার্ডের বিষয় আমি হ্যান্ডেল করব। তবে আমাকে 50% দিতে হবে, আর তোরা 50% নিবি। রাজি থাকলে বল। এটা ঠিক না তানবীর, আমরা 3 জন সমান ভাগ নেব। তা তুই বেশি কেন? পরিশ্রম করে আমরা 2 জন, তুই শুধু গাইড দেস, তাই তোর সাথে ডিল হয় সমান সমান। তাহলে বেশি কেন? নিকৃষ্ট জগতে যত বেশি টিকে থাকতে চাইবি, তত বেশি বড় ধরনের কাউকে প্রয়োজন। তোরা কি মনে করেছিস আমি মন্ত্রী তাই সব ক্ষমতা আমার? এটা ভাবলে তোরা এখনো বোকায় আছিস। আমাকেও একজনে গাইড করে, বলতে পারিস আমি তার অর্ডারের কাজ করি। মন্ত্রীর কথায় এমপি মেয়র দুজনই বসা থেকে দাঁড়িয়ে পড়ে। এতদিন মনে করত তাদের উপরে একজন, সে শুধু মন্ত্রী তানভীর। আর আজকে দেখছে যাকে সব থেকে বেশি ক্ষমতাশীল মনে করত, সে নিজেও একজনের আন্ডারে কাজ করে। দুজন একসাথে বলে উঠল, সে কে তানবীর? সে কে কোথায় থাকে তা অজানা থাক, সময় আসলেই সবার সামনে আসবে। আপাতত তার কথার বাইরে গেলে আমরা সবাই মারা পড়ব। তাই 50% থেকে 15% বাকি আমার, 35% তার। আচ্ছা যা, তোরা তোদের কাছে। মন্ত্রীর বাড়ি থেকে দুজন বের হয়ে যায়। অপরদিকে নিলয় সারাদিন কাজ করে বস্তিতে আসে। ঘরে গিয়ে দেখে বই নিয়ে মুখ ফুলিয়ে বসে আছে তার বোনটা। বোনটাকে দেখলে নিলয়ের সারাদিনের ক্লান্তি চলে যায়। সেই 12 বছর আগে যখন নিলয় পিচ্চি মুস্কানকে নিজের কোলে নিয়ে দৌড়াতে থাকে, তখন পিচ্চিটা খিলখিল করে হাসছিল নিলয়ের কোলে। নিলয় স্মৃতি থেকে বের হয়ে আস্তে আস্তে মুস্কানের পেছনে গিয়ে দাঁড়ায়। চোখ ধরার আগেই বলে ওঠে, ভাইও, আমি রেগে আছি। সেই কখন বের হয়েছ? আর এখন বাজে কয়টা? রাত 11টা বাজে। সকালে বের হয়েছ আর এখন আসছো বোনের খোঁজ নিতে। যাও, তোমার সাথে কাটছি। সরি, আর এমনটা হবে না। প্লিজ রাগ করিস না বোন, বায়ুরে এবারের মতো মাফ করে দে। ভাইও, সারাদিন কাজ করতে তোমার অনেক কষ্ট হয়, তাই না? একদিন আমি অনেক বড় হব, অনেক বড় ডাক্তার হব। তখন আর তোমাকে সারাদিন কাজ করতে হবে না। তখন আমি কাজ করব আর তুমি বসে থাকবে। বোনের আদর মাখা কণ্ঠ শুনে নিলয়ের চোখের পানি চলে আসে। এই বোনটাই তার দুনিয়া। না বলা কথাগুলো বুঝে ফেলে। বোনের কথা শুনে দুজন একসাথেই হেসে ওঠে। এদিকে রাত 2টা ছুঁই। এসকে আর তার সাথীরা 12 নম্বর সেক্টরে একটা পুরাতন গোডাউনের পাশে দাঁড়িয়ে আছে। রাহি বলে উঠল, ইয়াসমিন, তুই সিএর জানিস তো এখানে তাদের আস্তানা? আমি শিওর ওখানেই তাদের আস্তানা। রাহি আর ইয়াসমিনের কথা বলার মাঝেই এসকে বলে উঠল, চুপ কর, সামনে দেখ। সবাই সামনে তাকিয়ে দেখলো কয়েকজন লোক গুডাউন থেকে বের হচ্ছে। তার একটু পর এখানে একটা গাড়ি আসে।
এসকের বুঝতে অসুবিধা হলো না, তারাই পাচারকৃত মেয়েদের নিতে এসেছে। এসকে সবাইকে আদেশ করে যে যার পজিশন নিয়ে নিতে। তখনই তারা তাদের মিশন শুরু করবে। এসকের সাথে লোক সংখ্যা 15 জন, 5 জন ভেতরে যাবে আর বাকি 10 জন বাহির থেকে পুরো গুডাউন ঘিরে নেবে। পজিশন অনুযায়ী তারা তাদের কাজে লেগে যায়। এসকে আর রাফি, রাহি, ইয়াসমিন সাথে আরেকজন ভেতরে যাবে, বাকিরা বাহিরে। তারা গুডাউনের দরজার সামনে দুজনকে দেখতে পেল পাহারা হিসেবে। আস্তে আস্তে গিয়ে ঘাড় মটকিয়ে দেয়, খুবই সাবধানতার সাথে ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে তারা এমন কিছু দেখবে আশা করেনি। ভেতরে গিয়ে তারা দেখতে পেল বাহিরের যেমন গোডাউনটা পুরাতন ভাঙাচুরা, কিন্তু ভেতরে তার একেবারেই উল্টো। সমস্ত গোডাউন লাইটিং করা, আর ভেতরে একটা কোনায় মেয়েগুলোকে আটকিয়ে রেখেছে। মেয়েগুলো থেকে একটু দূরেই এমপির সাঙ্গপাঙ্গরা বসে আছে, হয়তো এমপি আসার অপেক্ষায়। এরই মাঝে যেখানে মেয়েগুলোকে আটকে রাখা হয়েছে সেখান থেকে চিল্লানোর আওয়াজ ভেসে আসে। তাদের কয়েকজন গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পাওয়া যায় সেখানে একটা মেয়ে ফাঁসি লেগে আত্মহত্যা করেন। তাই বাকি মেয়েরা চিল্লানো শুরু করেছিল। এসকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারছিল না। .2 ক্যালিভারের পিস্তলটা হাতে নেয়, যা কাছ থেকে নিশানা লাগাতে পারফেক্ট। হাতে নিয়ে ওখানের একজনের কপাল বরাবর শ্যুট করে, ওটা ওখানেই পড়ে যায়। বাকিরা বুঝে যায় তাদের সামনে কে আসতে চলেছে। অনেকের তো হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। তারা 5 জনে একে একে সবাইকে শ্যুট করে মেরে দেয়। একজন লিডার টাইপ ছিল, তাকে এখনও মারেনি, শুধু পায়ে একটা শ্যুট করে। এতেই পা নিয়ে মাটিতে বসে কান্না জুড়িয়ে দিয়েছে। তারা যতটা কঠিন মনে করেছিল আসলেই এখানে কেউই নাই। যেমনটাই সিকিউরিটি আছে মনে করেছিল, আসলেই ভেতরে 12 জন বাদে কেউই নাই। এমপি আফতাব এখনও আসেনি। এসকে সহ সাথীদের সাথে মাইক্রোফোন ছিল, সে বাহিরে সবাইকে ভেতরে আসতে বলে। সবাই ভেতরে আসার পর ইয়াসমিন, তুই সব মেয়েকে নিয়ে থানার সামনে নিয়ে আয়, ঠিক থানার সামনে ছেড়ে দিয়ে আসবে। জি বস, আমি এখনই যাচ্ছি। আর তোমরা ভয় পেও না, আমি এসকে। আর তোমরা যা দেখছো সব এখানেই ভুলে যাও। থানার পুলিশ জিজ্ঞাসা করলে বলবে একজন আগন্তুক এসে তোমাদের বাঁচিয়েছে, কিন্তু কে তা আমরা জানি না। আর আমাদের কথা ভুলেও মুখে আনবে না। সবাই মাথা নাড়ায়। ইয়াসমিন তাদেরকে নিয়ে চলে যায়। এসকে তার ফোনটা বের করে থানার ওসি রফিক মিয়াকে ফোন করে বলে, আপনার থানার সামনে 99 জন মেয়েকে নামিয়ে দিয়েছে আর লোক পাচার করতে চেয়েছিল। আশা করি আপনি তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন। এটা বলে এসকে ফোন কেটে দেয়। হ্যালো, কে আপনি? অপর পাশ থেকে ফোনটা কেটে যায়। রফিক মিয়া দৌড়ে থানা থেকে বের হয়ে দেখে সত্যি সত্যি থানার সামনে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, আর পাশ দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে। বুঝতে বাকি নেই যে তাকে ফোন করেছে তার লোক এগুলো। এদিকে আফতাব সাহেব গোডাউনের সামনে এসে থমকে যায়, কারণ কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। উনি গার্ড সহ ভেতরে গিয়ে দেখে তার সব কটা লোকের কপাল বরাবর শ্যুট করা। মনে হচ্ছে কোনো হায়না এসে তাদেরকে মেরে চলে গেছে, আর গুডাউনে কোনো মেয়ের ছিটে ফোটাও নেই। ওনার মাথা চক্কর দিয়ে উঠল। পাশ থেকে তার বিশ্বস্ত লোক সাদমানের লাশ দৌড়ে সেখানে গিয়ে দেখে চোখ উপড়িয়ে ফেলা হয়েছে। চোখের তাজা রক্ত বের হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর হাত কেটে বুকের উপরে রাখা। পাশে বড় বড় করে লেখা এসকে। লোকটা দেখে 2 কদম পিছিয়ে চলে যায়। আফতাব সাহেব এই মিশনের কথা তারা আর তার লোক ছাড়া কেউই জানতো না। তাহলে এসকে কিভাবে জানতে পারলো? চোখ আর হাত কেটে কপালে বরাবর যে শ্যুট করেছে তা থেকে ধোঁয়া বের হচ্ছে। বোঝাই যাচ্ছে এই মাত্র শ্যুট করা হয়েছে। দেরি না করে আফতাব সাহেব গার্ডদের নিয়ে স্থান ত্যাগ করে। আজকে তোর কলেজের প্রথম দিন, একদম দুষ্টামি করবি না। সুন্দরভাবে সবার সাথে কথা বলবি, না হলে মানুষে বেড গার্ল বলবে। আমার বোন তো গুড গার্ল, তাই না? হ্যাঁ ভাইউ, আমি গুড গার্ল। আমি কারোর সাথে দুষ্টামি করবো না, কিন্তু তুমি কখন এসে নিয়ে যাবে বলো না ভাইউ। তোর কলেজ ছুটি হওয়ার আগে আমি দাঁড়িয়ে থাকবো, সমস্যা নেই। আচ্ছা। নিলয় তার বোনের মাথার চুল আঁচড়িয়ে দিচ্ছে আর তাকে বুঝাচ্ছে বোনটাকে নিয়ে অনেক স্বপ্ন আছে।
পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হবে। ছোটবেলায় বস্তির কেউই জিজ্ঞাসা করলে বলতো, আমি অনেক বড় ডাক্তার হব আর তোমাদের ফ্রিতে চিকিৎসা করাবো। বস্তির সবাই মুস্কানকে অনেক স্নেহ করে। বোনটা খুবই মিশুক, সহজেই মানুষকে আপন করে ফেলে। এটার জন্য নিলয়ের বেশি চিন্তা হয়। হয়েছে ভাইউ, আর আঁচড়াতে হবে না। এমনি ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হতে হবে, না হলে প্রথম দিনই দেরি হয়ে যাবে। নিলয় মুস্কানকে রেডি করিয়ে রিক্সা নিয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে। মুস্কানকে যে কলেজে ভর্তি করিয়েছে সেখানে কলেজ আর ভার্সিটি একসাথে। গেটের সামনে মুস্কানকে নামিয়ে দিয়ে নিলয় চলে যায় কাজের উদ্দেশ্যে। আপনি কচু করতেছেন, 1 কোটি টাকা ছাই হয়ে গেল। কোথায় আপনি? না আজকের ডিটেলস বের করবেন? কোথায় আপনার বের করা? বেশ চিল্লিয়ে কথাগুলো বলল আফতাব সাহেব। রাতে গুডাউন থেকে বাড়ি ফিরে সকাল সকাল মন্ত্রীর বাড়িতে হাজির হয় এমপি আফতাব আর মেয়র। এসে মন্ত্রীর ওপর চিল্লানো লাগায়। তানভীর সাহেব শুধু গম্ভীর হয়ে বসে আছেন সোফায়। তখন নাজমুল সাহেব বললেন, আচ্ছা, তোমাদের কি মাফিয়া কিংয়ের কথা মনে আছে, যে একসময় আতঙ্কের কারণ ছিল? কেউ কোনো খারাপ কাজ করার আগেই সেখানে মাফিয়া কিংয়ের লোক হাজির থাকতো, কিন্তু তার লোকেরাও তাকে দেখেনি। মনে আছে সেই মাফিয়া কিংয়ের কথা? তুই কি বলতে চাচ্ছিস? এসকে একটা মাফিয়া কিং যে নতুন লুকে আবার হাজির হয়েছে? তানভীর সাহেবের কথায় দুজন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বলে। মাফিয়া কিং হলে এভাবে কখনোই আসতো না। 12 বছর ধরে মাফিয়া হওয়ার তীব্র ইচ্ছে ছিল। তখন ছিল মাফিয়া রাজু নামে এক মাফিয়া, যে সব জায়গায় রাজত্ব কায়েম করে রেখেছিল। তাকে মারতে পারলেই মাফিয়ার সমগ্র পাওয়ার নিজের হয়ে যাবে। কিন্তু তাকে মারা তো দূরের কথা, তার সামনেও কেউ যেতে পারতো না। হঠাৎ একদিন শুনতে পায় মাফিয়া রাজুকে কে জানি মেরে রাস্তায় মোড়ে টাঙিয়ে গেছে, কিন্তু সে কে, কি পরিচয় সবার অজানা। এক নাগারে কথাগুলো বলে তানভীর সাহেব থেমে আবার বলতে লাগলো, তোদের একটা সিক্রেট বলি। রাশিয়ায় যখন সমস্ত মাফিয়াদের ডাকা হয় মিটিং করা হবে বলে, তখন আমিও সেখানে ছিলাম। সমস্ত মাফিয়া নিচে চেয়ার রাখা, ওখানে বসে, কিন্তু সবার উপরে সিংহাসনের ন্যায় একটা সিংহের মাথা দিয়ে চেয়ারে রাখা। এইটা দেখে আমার খুব ইচ্ছে করছিল ওখানে বসার, কিন্তু একটু পর সবার মুখে জয়ের ধ্বনি শুনতে পাই। সবার মুখে একটাই ডাক, কিং কিং কিং। একটা কালো রঙের কাপড় পরা, মুখে মাস্ক, পরনে একজন ওই সিংহের চেয়ারটায় বসে। তখন শুধু আমি তার চোখগুলো দেখেছিলাম। চোখগুলোতে জ্বলন্ত আগুনের ফুলকি বের হচ্ছিল। মনে হচ্ছিল সেই মাফিয়া হওয়ার জন্যই পারফেক্ট। কিন্তু আমার অনেক ইচ্ছে হয় সে চেয়ারটায় বসার, তা সম্ভব না। সেদিন সেখান থেকে চলে আসি খালি হাতে। তানভীর সাহেবের কথায় দুজন হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। যে মাফিয়াকে কেউ দেখেনি, শুধু তার লোকেরা চোখ দেখেছে, সেখানে তানভীর সাহেবও চোখ দেখেছে। আর তার আশা মাফিয়া কিং হওয়ার, ভাবা যায়? তাহলে এখন তো মাফিয়া কিং নেই, তাহলে এখন তার জায়গাটা নিতেই পারে। মাফিয়া কিং নেই, তার রাজত্বও নেই। এত সহজ হলে আর মন্ত্রী হতাম কেন রে? মাফিয়া কিং হওয়ার কারণ, মাফিয়া আমার মতো হাজারটা মন্ত্রীকে পকেটে রাখে। মাফিয়া কিং চলে গিয়েছে, তবে তার অর্ডারে কাজ করা 64টা দেশের মাফিয়া এখনও আছে, যারা ভালোর পক্ষে খারাপের বিপক্ষে। মাফিয়ার কিংয়ের সিংহাসনটা এখনো পর্যন্ত সযত্নে রেখেছে। কেউ এটা ধারে কাছে গেলেও 64টা দেশের মাফিয়ারদের ক্রস করে যেতে হবে। আর তারা কোনো পাতি মাফিয়া না, যাদের নাম শুনলে অনেক মাফিয়ারা স্বদেশ ছেড়ে পালায়, তেমন মাফিয়া। তাই মাফিয়া কিং হওয়ার আশাটা বাদ দিলাম। রইল কথা এসকে, এটা কখনো মাফিয়া কিং হতে পারে না, কারণ মাফিয়া কিং আমাদের মারতে এগুলো ছলচাতুরি ব্যবহার করার প্রয়োজন নেই। আসবে, মেরে চলে যাবে, তাকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। এসকে তার কাহিনীটা বের করতে দে, আমি দেখছি। আচ্ছা তোরা যা, আমার মন্ত্রী সমাবেশ আছে। মন্ত্রীর বাড়ি থেকে তারা দুজন বের হয়ে যায় নিজ গন্তব্যে। আচ্ছা বস, রাফি তো চলে গিয়েছে, আমরাও চলে যাই, কালকে আবার দেখা হবে। আজকের মনটা সবার ভালো, আফতাব সাহেবের মেয়ে পাচারকারী ডান হাতকে শেষ করতে পেরে। এভাবে সমাজের কীটগুলোকে শেষ করতে পারলে আর কোনো খারাপ কাজ হবে না সমাজে। আমাদের মতন অসহায় আর হবে না কেউ। হ্যাঁ, আচ্ছা বস, আসি। শোন, তোরা হচ্ছিস আমার ফ্যামিলি, একসাথে থাকতেই পারি, সমস্যা হবে না। চল আমরা খেয়ে নিই। এসকের কথা শুনে রাহি, ইয়াসমিন, অবনী সবাই হেসে দেয়। তারা সবাই একসাথে ফ্যামিলির ন্যায় হাসি ঠাট্টা করে খাচ্ছে। কেউ কারো কাছ থেকে মাছ নেয়, না হয় গোস্তর টুকরা কেড়ে নিচ্ছে। মনে হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। পরের দিন
ভাইও নতুন কলেজ আমার অনেক পছন্দ হয়েছে। ওখানে গিয়ে আমি দুইজন ফ্রেন্ডস পেয়েছি, একজন বড় লোক আর একজন আমাদের মতোই ভাইও, আব্বু আম্মু নেই। সে নাকি অনাথ আশ্রমে বড় হয়েছে। প্রথম দিনই তারা আমার সাথে মিশে গিয়েছে ভাইও। আমার কিউট বোনটার সাথে কেউ না মিশে থাকতে পারে, কিন্তু সহজে কাউকে আপন করলে পরে নিজের ক্ষতি করে। কি যে বলো, সেই ছোটবেলা থেকেই আমরা হচ্ছে গরিব, আমাদের ক্ষতি করে কে কীভাবে? আমাদের কাছে তো টাকা নেই, টাকা থাকতেই তো ক্ষতি হবে। মুস্কানের ভুলে মনের কথা শুনে নিলয় মনে মনে হেসে ওঠে। এই আপন করা মানুষগুলোই ক্ষতির কারণ হয়, সে পদে পদে বুঝতে পারে। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিলয় বোনকে রেডি করিয়ে কলেজে দিয়ে আসে। এমপি আফতাব সাহেব ব্যাংকের ম্যানেজারকে কল দিয়ে বলে, স্যার, আপনার অ্যাকাউন্ট থেকে 500 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। কীভাবে হলো তা আমরা কেউ জানি না। এত টাইট সিকিউরিটি দেওয়ার পরও আপনার টাকা কিভাবে গায়েব হলো তা নিয়ে বেশ চিন্তায় আছে। শুনেছি ব্ল্যাক হ্যাকার টিম নামে একটা হ্যাকার গোষ্ঠী আছে, তাদের কাজ হয়তো, কারণ তারাই কাজ না করলে কেউ করতে পারবে না। ব্যাংক ম্যানেজারের কথা শুনে আফতাব সাহেব সোফায় থপ করে বসে পড়ে। তার এত দিনের জমানো উপার্জন এক নিমিষে শেষ। প্রেশার লো হয়ে যাচ্ছে, লোকদের বলে মাথায় পানি দিচ্ছে। একটু পর একটা কল আসে, ফোন রিসিভ করার পর বসে আছে। পাপ করতে করতে তোর 16 আনা পূর্ণ হয়ে গিয়েছে। কত মায়ের বুক খালি করে তাদের মেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছিস। কথায় জানিস, পাপ করতে করতে যখন শেষ হবে তখন কেউ একজন এসে ধ্বংসের স্তূপ দেখিয়ে যাবে। এখন তোর টাকা গিয়েছে, 2 দিন পর তোর প্রাণ নাশ হবে, রেডি থাক। তোকে কাঙ্গাল বানিয়েছি, এখন শুধু জীবনটা কেড়ে নিতেই এসকে যে কোনো সময় তোর মৃত্যুর রূপে হাজির হবে। এসকের কথা শুনে আফতাব সাহেব ভয় পেয়ে যায়। সাথে সাথে মন্ত্রী তানবীরকে কল দেয়। ফোন ধরার পর সব বলে তানবীর সাহেব বলে, আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না। এমন টাকা আমাদের কত আসবে কত যাবে। আর তুই আপাতত আমার বাংলো বাড়িতে থাক, কড়া সিকিউরিটি দিয়ে রাখবো, একটা মশাও যেতে পারবে না। আজকে এসে যা। মুস্কান, তোর ভাইয়া কি প্রতিদিন তোকে দিয়ে যায়? না মানে প্রতিদিন দেখি কেউ একজন গেটের সামনে তোকে নামিয়ে চলে যায়। হ্যাঁ, আর ভাইয়া হবে না, ভাইও হবে। আমি বেশি ভালোবাসি তো, তাই আমি ভাইও বলে ডাকি। আমার ভাইও আমাকে অনেক ভালোবাসে। তোমাকে তো বলেছি, ছোটবেলা থেকে একাই বাবা মায়ের আদর দিয়ে বড় করেছে, কখনো একটা ধমক পর্যন্ত দেয়নি। আমার সব আবদার পূর্ণ করার চেষ্টা করেছে। আমার ভাইও বেস্ট। তা তোর ভাইওকে কি আমাদের সাথে পরিচয় করে দিবি? আমরাও দেখি তোর ভাইওকে, এত এত ভালো মানুষটাকে। আচ্ছা, আজকে ভাইও আসবে একটু পরে, তখন তোরা থাকিস, পরিচয় করিয়ে দিব। তা তোর ভাইও কি কাজ করে বললি না তো আমাদের? শুধু সারাক্ষণ ভাইও এটা ভাইও ওটা করে গেলি। কলেজ ছুটি হয়ে যায়। মুস্কান, সানজিদা আর আফরা কলেজের সামনে দাঁড়িয়ে থাকে নিলয় আসার অপেক্ষায়। তখনই বাইকে করে কলেজের ছেলে আসে। তাদের মধ্যে একজন বলে উঠল, ও হে ফল্টুসিরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? লিফট লাগলে বলো, আমরা আমাদের সাথে করে নামিয়ে দিয়ে আসবো। ছেলেটার গা ছাড়া কথা শুনে তিনজন ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু আফরাকে দেখে বোঝা যাচ্ছে বেশি ভয় পাচ্ছে না। ছেলেগুলোর থেকে একটা ছেলে বের হয়ে আসে, এসে তাদের তিনজন বরাবর দাঁড়ায়। ঘুরে ঘুরে তাদেরকে দেখে মুস্কানের বরাবর দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, নতুন তুমি? মুস্কানের তো ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, কারণ সে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। আফরা বলে উঠল, হ্যাঁ, ও নতুন, আমাদের তো এখানে কাজ নেই। তাহলে এখানে কি করেন? তুই এত পকর পকর করিস কেন? তোকে জিজ্ঞাসা করছি, তুই চুপ থাক, তা না হলে আমি কেমন ছেলে জানিস তো, কি করতে পারি তোদের। এখান থেকে টেনে নিয়ে যাব, বাঁচানোর মতো কেউ থাকবে না। ছেলেটার কথা শুনে মুস্কান আর সানজিদা ভয়ে আরও জড়সড় হয়ে একজন আরেকজনকে জাপটে ধরে। তখনই কলেজের লেকচারার এদিকেই আসে, এসে বলে, কি হয়েছে এখানে? আর রানী, তুমি এখানে কেন? স্যার, আমরা এখানে দাঁড়িয়েছি, তারা এসে বিরক্ত করতেছে। রানী, তুমি এখান থেকে চলে যাও। তুমি ভার্সিটির স্টুডেন্ট হয়ে কলেজের সামনে কি না গেলে আমি প্রফেসরকে বলতে বাধ্য হব। রনির সাথে ছেলেপেলেগুলো রনিকে নিয়ে যায়। রনি যাওয়ার পর স্যারও চলে যায়, তাদেরকে সাবধান করে।
তখনই তাদের সামনে নিলয় এসে দাঁড়ায়। দূর থেকে মুস্কানকে দাঁড়িয়ে থাকতে দেখে এদিকেই আসছিল। নিলয়কে দেখে আফরা বলল, একদল গেল আর এক বকাটে এসে হাজির। কে আপনি মিয়া? সরেন সামনে থেকে। আফরার কথা শুনে নিলয় ভেবাচাকা খেয়ে যায়। আমতা আমতা করে বলে, আমি নিলয়, মুস্কানের ভাইয়া। নিলয়ের কথার আওয়াজ শুনে মুস্কান মুখ উপরে তুলে ভাইকে দেখেই জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হয়েছে বনু, কান্না করতেছিস কেন? বল আমাকে, তোর কি কিছু হয়েছে? কি হলো বল। মুস্কান ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। পাশ থেকে সানজিদা বলল, তেমন কিছু না ভাইয়া, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তাই কান্না করে দিয়েছে। নিলয় নানানভাবে বুঝিয়ে মুস্কানের কান্না বন্ধ করায়। কান্না বন্ধ করে মুস্কান তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। ভাইউ, আমি তোমাকে আমার ফ্রেন্ডসদের কথা বলেছিলাম না, এই হলো আমার দুইজন ফ্রেন্ডস, আফরা আর সানজিদা। নিলয় তাদের সাথে পরিচিত হয়। আফরা চলে যায়। বস্তিতে যেতে হলে আশ্রম পার হয়ে যেতে হয়, তাই নিলয় বলল তাদের সাথেই যেতে। সানজিদা রাজি না হওয়ায় মুস্কান বম হয়ে যায় ফুলে। অপারক হয়ে সানজিদা রাজি হয়। তারা সানজিদাকে আশ্রমের সামনে নামিয়ে দিয়ে চলে যায় বস্তিতে। অপরদিকে এসকেএমপি আফতাব তো আপনার ভয়ে মন্ত্রীর বাংলো বাড়িতে গিয়ে আশ্রয় নিল। সেখানে টাইট সিকিউরিটি, কিভাবে তাকে শেষ করবেন? সেখানে একটা মাসিও যেতে পারবে না। বাহিরের দেশে মার্শাল্লারদের দিয়ে সিকিউরিটি দেওয়া। গ্যাংস্টার রাজ্যে হাজারো গ্যাংস্টার রাজত্ব করতে আসবে, কয়েকজনই বা টিকে থাকবে? রাজার রাজ্যে হাজারো মানুষ রাজা হওয়ার জন্য উত পেতে আছে, কিন্তু রাজা কেবল একজনই। কারণ যে কেউ বললেই রাজা হতে পারবে না। রাজা হওয়ার জন্য তার মধ্যে থাকতে হবে রাজবংশের রক্ত। চাইলেও কেউ রাজা হতে পারে না। একদমে কথাগুলো বলে থামলো এসকে। আবার বলা শুরু করলো, তোরা কি মাফিয়া কিং এর একটা কথা জানিস যা তিনি বলেছিল? সকলেই এক ধ্যানে এসকের দিকে তাকিয়ে আসে। এসকে আবার বলা শুরু করলো, কিং বলেছিল গ্যাংস্টারদের রাজ্যে কেউ কারো আপন হয় না। ক্ষমতার লোভে সবাই নরপিশাচের রূপ ধরতেও পারে, কেউ কারো আপন নয়। হাজারো মাফিয়া কিং হতে চায়, হাজারো পাতি মস্তান মাফিয়া হতে চায়। এটাই মাফিয়া জগৎ। আচ্ছা স্যার, আজকেই তো এমপিকে মারার কথা। এড়ে থাকিস ঠিক রাত 2টায়। আজকের মিশনটা একটু হার্ড হবে, সমস্যা নেই। আজকে আফতাবের কাহিনী শেষ করব। রাত 2টা ছুঁই ছুঁই। এসকে আর তার লোকেরা বাংলো বাড়ির সোজা 10তলা বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে আছে। তাদের পরিকল্পনা হলো এখান থেকে রশি বেয়ে বাংলো বাড়ির ছাদে গিয়ে নামা। কারণ ছাদে কোনো পাহারা নেই, তাই এখান থেকেই সহজ হবে। বাংলো বাড়ির ছাদটা বিদেশি কাঁচ দিয়ে বানানো, যা সৌন্দর্যের জন্য করা হয়েছে। রাফি বলেছিল সে যাবে, কারণ এতটা রিক্সি কাজ এসকে দিতে চায় না। পরে যদি গার্ডদের হাতে ধরা পড়ে। কিন্তু এসকের একটাই কথা, সে যাবে। সবাই বাধা দিলে এসকে এমন একটা কথা বলে যার জন্য সবাই বিস্ময়কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আমার প্রতিশোধ আমাকেই নিতে হবে। আর এমপির সাথে আমার পুরনো একটা শত্রুতা আছে। এমপি আফতাব, মেয়র নাজমুল আর মন্ত্রী তানভীর। তোরা যেমন দেশের শত্রু, তেমন আমারও শত্রু। এসকের কথা শুনে তারা যেমন অবাক হয়েছে তেমন মাথার উপর দিয়ে গেছে। তাই ইয়াসমিন বলে উঠল, বস, আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না, সব যেন গুলিয়ে গিয়েছি। আমার অতীত সম্পর্কে তোদের বলিনি, কোনো একদিন বলবো তোদের আমার ভয়ঙ্কর অতীত সম্পর্কে। রশি দিয়ে অনেক রিক্সে এসকে বাংলো বাড়িতে যায়। সেখানে গিয়ে আস্তে আস্তে কাচের ছাদটাতে এসে দেখে নিচে রুমে এমপি আফতাব বেঘরে ঘুমাচ্ছে। এসকে তার সাথে আনা সব কিছু বের করে। শুয়ের মাথায় একটা মেশিনের ন্যায় যন্ত্র লাগায়, যেটার চাপ দিলে মেশিন থেকে তরল পদার্থ বের হয়ে শুয়ের মাথায় আসে। প্রকৃতপক্ষে এটা রাশিয়ার সব থেকে ভয়ঙ্কর বিষ। এটা যদি কোনো সুস্থ মানুষকেও দেওয়া হয় তাহলে কয়েক সেকেন্ডের ভেতরে মারা যাবে। এসকে মেশিন থেকে শুয়ের মাথাটা বের করে কাচের ছাদটায় খুবই সাবধানে এমপির মুখে বরাবর একটা ফুটো করে, যেটা দিয়ে রশির মাধ্যমে এমপির মুখ বরাবর সুইটা দিয়ে মুখে বিষ প্রয়োগ করতে পারে। প্রথমবার মুখ বরাবর করার পর মেশিনের চাপ দেওয়ায় বিষ আর মুখে যায়নি।
এভাবে কয়েকবার প্রয়োগ করার পর 3বারের মাথায় সফল হয়। মুখে বিষ পড়তেই চোখ বড় বড় করে শুধু উপরের দিকে তাকায়। চোখগুলো বের হয়ে যাবার উপক্রম, মনে হয় ভয়ঙ্কর কিছু দেখেছে। কালকে রাতে মন্ত্রী সাহেবের বাংলো বাড়িতে এমপি সাহেবকে এসকে খুন করে তার নাম লিখে গিয়েছে। কে এই এসকে? কেনই বা বড় বড় লোকদের এভাবে হত্যা করছে? পুলিশ এসকে হন্তদন্ত হয়ে খুঁজছে, মৃত বা জীবিত যেভাবেই হোক, যেন এসকে এর লাশ পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এসকে দেখতে কেমন তা কেউ জানে না। বাকি সংবাদ জানতে সময় টিভিতে চোখ রাখুন। চায়ের দোকানে বসে নিলয় চা খাচ্ছিল। হঠাৎ সময় টিভির নিউজটা দেখে ঠোঁটের কোণে হাসি ভেসে ওঠে, যেই হাসির কোনো অন্ত নেই। নিলয় চা খেয়ে দোকান থেকে বের হয়ে বস্তিতে আসে। এসে মুস্কানকে কলেজের জন্য রেডি হতে বলে। তখন মুস্কান বলে, ভাইও আমি না বেশ করে কয়েকদিন ধরে একটা জিনিস ফিল করতে পারতেছি। সঞ্জিতাকে কেন জানি আমার আপন আপন মনে হয়, কেন জানি মনে হয় আমার কাছের কেউ। এই প্রথম এমন হচ্ছে ভাইও। মুস্কানের কথা শুনে নিলয় মনে মনে হাসে, তারপর বলে, কি বলিস? তোর আপন বলতে তো আমি, সঞ্জিতা কেন? না ভাইও, সঞ্জিতা মাঝে মাঝেই আমাকে আপু বলে সম্বোধন করে, তখন কেন জানি আমার তাকে আপন বলে মনে হয়। তাহলে বোনের মতো আচরণ কর। যদি বোন ডাকাতে শান্তি উপভোগ হয় তাহলে তাই কর। আচ্ছা ভাইও, এখন চলো, আমায় এগিয়ে দিবে। রাস্তা থেকে সঞ্জিতাকেও নিয়ে যাব। আশ্রমের গেটের সামনে দাঁড়াবে আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, চল। এদিকে মেয়র গম্ভীর মুখ করে বসে আছে মন্ত্রী সাহেবের বাড়িতে। দুজনের কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে মেয়র বলল, আফতাবের লাশটা দেখেছিস? কেমন উপরের দিকে চোখগুলো ছিল, একবারে বের হয়ে যাওয়ার উপক্রম। মনে হচ্ছিল জীবন্ত কোনো হায়না বা রাক্ষসকে নিজের চোখের সামনে দেখেছিল। আর উপরে দেখেছিস বড় বড় অক্ষরে এসকে লেখা। কে এসকে? কি তার পরিচয়? আমাদের পিছনেই বা পড়ে আছে কেন? নাজমুল ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে তোলে। কেউ ক্ষমতার জন্য পাগল, তো কেউ প্রেমের জন্য পাগল। জীবনে অনেক পাপ করেছে, দেখ তাদের মাঝেও কেউ হবে। কারণ যে হারে খুন করা হয়েছে তা কেবল প্রতিশোধ যারা নেয় তাদের মতো খুনগুলো করা হয়েছে। ক্রাইম পেট্রোল দেখেছিস তো? কখনো সেখানে প্রতিশোধের খুন যেভাবে করা হয় ঠিক তেমনটাই আমাদের সাথে হচ্ছে। তার দ্বারা বোঝা যায় এটা প্রতিশোধের খুন। বাহ বাহ, এগুলো তো আমি চিন্তাও করিনি। যাই হোক, আমি বের হচ্ছি, সাবধানে থাকিস। গার্ড বাড়িয়ে দে আরও, যাতে করে ক্ষতি করতে না পারে। আমি অলরেডি গার্ড নিয়োগ করে ফেলেছি। আজকে জোস হয়েছে বস। সমগ্র নিউজে একটাই নাম, এমপি আফতাব খুন হয়েছে, আর তা করেছে এসকে। আপনার নাম তো ভাইরাল হয়ে গেল। ইয়াসমিনের কথা শুনে সবাই হেসে দেয়। আজকে আমরা সবাই ঘুরবো, চল একসাথে বের হবো। অনেকদিন ধরে ঘোরা হয় না, আজকে না হয় ঘুরে আসি। এসকের কথা শুনে সকলেই হো হো করে উঠে আনন্দে। সবাই রেডি হতে চলে যায়। রক্তাক্ত শরীর নিয়ে ছুটে আসে মুস্কান। আজকে নিজেই চলে এসেছে বস্তিতে। মুস্কানের শরীরে এই অবস্থা দেখে নিলয় ভয় পেয়ে যায়। ভয় পেয়ে দৌড়ে বোনের কাছে যায়। বোনের সামনে যেতেই মুস্কান নিলয়কে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাইও, আফরা আর আমাদের সাথে নেই। কাল তো ভালোই ছিল, আমাদের সাথে হাসি ঠাট্টা করে বাড়ি গিয়েছিল। আজকে কারে যেন কলেজের সামনে আফরার লাশ রেখে যায়। শরীরে বেশিরভাগই আঁচড়ের দাগ। আমি আফরাকে জড়িয়ে ধরে কান্না করেছিলাম ভাইও। আর সঞ্জিতাটাও আসেনি আজকে। ভাইও, আফরাকে এনে দাও না। মুস্কান কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। নিলয় মুস্কানকে নিয়ে ঘরে গিয়ে বসে সান্ত্বনা দিতে থাকে আর বলে, কালকে কি কারোর সাথে ঝামেলা হয়েছিল? এটা শুনে মুস্কান যেন আরো ভয় পেয়ে যায়। ভয়ে জড়সড় হয়ে যায়। ভয়ার্ত মুখ করে আসে। নিলয় বুঝতে পারে কাল হয়তো কিছু হয়েছে, তাই আগে বোনকে ঠিক করা দরকার। 1 ঘন্টা পর মুস্কান স্বাভাবিক হয়, সেটাও নিলয়ের নানান হাসির কথা শুনে। নিলয় হেসে হেসে জিজ্ঞাসা করে, কালকে কি হয়েছে ভাইকে বলবি না? ভাইও, তোমার মনে আছে কলেজের ওই দিনের কথা? সেদিন আমি কান্না করেছিলাম, মনে আছে তোমার? ওই দিন আমি এমনি এমনি কান্না করিনি। আমাদের কলেজের পাশে ভার্সিটি সিনিয়ররা এসে কলেজে ডিস্টার্ব করে। ভার্সিটিতে মন্ত্রীর ছেলেও পড়ে। সে ওই দিন আমাদের সাথে বাজেভাবে কথা বলে। তখন আফরা একাই প্রতিবাদ করেছিল, কারণ আফরার আব্বুও ক্ষমতাবান মানুষ। কিন্তু কালকে মন্ত্রীর ছেলে বাজে কথা বলাই আফরা একটা থাপ্পড় মেরেছিল।
তার জন্য ওই মন্ত্রীর ছেলে বলেছিল এটার মাসুল নাকি মৃত্যু দিয়ে দিতে হবে, আর আজকেই আফরা নেই। কথাগুলো বলতে বলতে মুস্কান কান্না করে দেয়। নিলয়ের এখন সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। আসল কাহিনী কি? আচ্ছা ভাইউ, তুমি কখনো মাফিয়া কিংয়ের নাম শুনেছ? মুস্কানের মুখে মাফিয়া কিং এর নাম শুনে নিলয় চোখ বড় বড় করে মুস্কানের দিকে তাকায়। কেন হঠাৎ বলতো মাফিয়া কিংয়ের নাম? আর তোকে এ নাম কে বলেছে? না ভাইউ, আমাদের কলেজে একটা প্রফেসর আছে, নাম রফিক স্যার। উনি প্রায় সময় বলে মাফিয়া কিং নামে একজন ছিল। ওনার সময় নাকি কেউ অপরাধ করার সাহস পেত না। কোনো জায়গায় অন্যায় হওয়ার আগেই নাকি ওনার লোক চলে যেত। বর্তমানে নাকি ক্রাইম দিয়ে দেশটা ভরে যাচ্ছে। এসকে নামে একজন আছে বর্তমান, যে অন্যায়ের প্রতিবাদ করে। কিন্তু মাফিয়া কিং থাকলে কোনো অন্যায় হতো না। আজকেও ওই স্যারের মুখে শুনেছি মাফিয়া কিং থাকলে নাকি এই খুনটা কখনোই হতো না। কিন্তু হুট করে মাফিয়া কিং নাকি কোথায় গায়েব হয়ে যায়। ওই স্যারটা না একদিন একটা কথা বলেছিল। মুস্কানের কথাগুলো নিলয় এক ধ্যানে শুনে যাচ্ছে। মাঝখানে ফোন আসায় বলে, কি কথা? মাফিয়া কিং নাকি বলেছিল একদিন সময় আসবে যেদিন সকল মানুষ আমাকে খুঁজবে। মাফিয়া কিং রাস্তায় আসতে চাইবে। সবাই চেষ্টা করবে দেশ থেকে কাকশিয়ালগুলোকে দূর করতে। মাফিয়া কিং সেদিন আগমন করবে ভয়ঙ্কর কোনো রূপে, ভয়ঙ্কর কোনো কাহিনীতে। সেদিন তলোয়ারের মাথা থেকে একটা কাকশিয়ালও রক্ষা পাবে না। সবাই পছন্দ করে রং দিয়ে হোলি খেলতে, আর আমি মাফিয়া কিং পছন্দ করি রক্ত দিয়ে হোলি খেলতে। মুস্কানের মুখে মাফিয়া কিংয়ের কাহিনী শুনে নিলয় অবাক হয়ে যায়। বলি, এগুলো কথা কি স্যার বলেছে? মুস্কান মাথা নাড়ায়। আচ্ছা ভাইও, মাফিয়া কিং তো বলেছিল যেদিন ক্রাইমে ভরে যাবে আর লোকেরা দোয়া করবে ওই দিন আসবে। তাহলে এখনও আসে না কেন? তাকে তো প্রয়োজন আমাদের। আমি দোয়া করতেছি ভাইও, মাফিয়া কিং আসের, এসে আফরার খুনের প্রতিশোধ নিতে। মুস্কানের কথায় নিলয় মনে মনে হাসে। তার বোনটা মাফিয়া কিং এর আসার জন্য দোয়া করছে। নিলয় বলে ওঠে, আমার বোনের দোয়া কখনো বিফলে যাবে না। মাফিয়া কিং অবশ্যই আসবে। তুই যে বললি নতুন রূপে আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে, রক্ত নিয়ে মেতে উঠতে। ভাইও, তুমি কেমনে জানো এগুলো? আরে না, এইমাত্র তুই না বললি এগুলো? তোর থেকে শুনেই তো বললাম। আচ্ছা, তুই পড়তে বস, আমি বাড়ির থেকে আসছি। বলেই নিলয় বের হয়ে যায়। বের হয়েই পুরাতন একটা ভাঙাচুরা বাড়ির সামনে গিয়ে মাটি খুঁড়ে নোকিয়া একটা বাটন ফোন বের করে। অফ খুলে কাকে যেন একটা ফোন দেয়। নিলয় কি বলল কিছু বোঝা যায়নি, তবে ওপাশ থেকে বলল, আচ্ছা বস, রাতের মধ্যেই হয়ে যাবে। এদিকে মন্ত্রী সাহেবের কাছে খবর আসে এসকে আগামীকাল রমনা পার্কের সামনে আসবে তার সাথীদের সাথে। এটাই মন্ত্রীর জন্য সুবর্ণ সুযোগ। এসকে ছেলে নাকি মেয়ে কালকেই বোঝা যাবে। কে তোরা, আর আমাকে বেঁধে রেখেছিস কেন? জানিস আমি কে? মন্ত্রীর ছেলে। আমার বাপ তোদের কাউকে ছাড়বে না। এখনো সময় আছে, ভালোই ভালোই আমাকে ছেড়ে দে। হা 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 হা, তোর বাপ কি করবে? আমাদের বসকে আসতে দে, পরে তোর বাপ সহ তোর খবর করবে। হা হা। তাদের কথার মাঝেই একটা লোক ঘরটায় প্রবেশ করে। মাথায় বড় টুপি, মুখে মাস্ক, কোট গায়ে। লোকটা ভেতরে প্রবেশ করতেই একজন চেয়ার এনে দেয়। লোকটা রনির সামনে বরাবর চেয়ার নিয়ে বসে। তখন রনি লোকটাকে দেখে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার মতোই, কারণ লোকটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। লোকটাকে দেখে রনি কাঁপা কাঁপা গলায় বলে, আপনি কে? আর আমাকে এভাবে ধরে আনলেন কেন? আমি কি করেছি? আমাকে ছেড়ে দিন ভালোই ভালোই। আমার আব্বু মন্ত্রী, তাই ছেড়ে দে, এতে তোদেরই ভালো। রনির কথা শুনে লোকটা হা হা করে হাসতে লাগলো। লোকটার হাসির সাথে পুরো বাড়িটা কাঁপতেছে। সিংহর কাছে এসে যদি বলিস সিংহকে ছেড়ে দিতে, তাহলে কি সিংহ ছেড়ে দিবে? তোর বাবা কি জানো? মন্ত্রী। আর আমি কে জানিস? শুনে আবার কাপড় নষ্ট করে দিবি না তো? লোকটার কথাগুলো এতটাই গম্ভীর ছিল, রনির হাত পা বাঁধা অবস্থায় কান্না করে দেয়। ছটফট করতে শুরু করে। মাফিয়া কিংকে চিনিস? মাফিয়া কিং এর কখনো নাম শুনেছিস? আমি সে মাফিয়া কিং। লোকটার মুখে নিজেকে মাফিয়া দাবি করা শুনে রনির শ্বাস বন্ধ হয়ে আসে। কারণ মাফিয়া কিং বলেছিল কোনো জায়গায় অন্যায় অবিচার
দেখতে পেলেই আসবে তার হায়না রূপে। তা কলেজে আপনার নামের মেয়েটাকে কেন মারলি? রেপ করে মেয়েটাকে মেরেছিস তোরা। তোরা জানতিস না মাফিয়া কিং আসবে যখন কোনো খারাপ কাজ হবে? তার চেয়েও বড় কথা, মুস্কান আর সঞ্জিদার গায়ে, এই দুজনের গায়ে টাচ করেছিস। তোকে আজকে টুকরো টুকরো করে আমি কুমুরকে খাওয়াবো। তোর বন্ধু নামক সব কটাকে শাস্তি দিব, মৃত্যুর স্বাদ দিব। রানা, সব যন্ত্র নিয়ে এসেছিস তো? আমি আবার ওগুলা ছাড়া তৃপ্তি পাই না কাউকে আঘাত করে। জি ভাই, যা যা বলেছেন সব নিয়ে এসেছি। শালার বেটা আমাকে দেখতে চেয়েছিল, তখন খুব মুখে বলি ফুটেছিল, আর এখন মুখের সব বলি বন্ধ হয়ে গিয়েছে। কথাগুলো বলো রানা নামের ছেলেটা কিংকে জিনিসগুলো দেয়। হাতে প্লাস নিয়ে কিং রনির ডান হাতটা তুলে ধরে টান দিয়ে একটা আঙ্গুল থেকে নখ উপড়ে ফেলে। রনি সজোরে চিল্লিয়ে ওঠে। এভাবে একের পর এক হাতের আঙ্গুল তুলতে থাকে। কিংয়ের দিকে তাকিয়ে তার সাথের গার্ড রানা, অনিক সবাই ভীতু চোখে তাকিয়ে থাকে। এভাবে আর কখনো কিংকে দেখেনি। হাতের আঙ্গুল তুলা শেষ করে অনিক আর রাফিকে বলে লোহা নিয়ে আসতে। তারা কিছু বুঝলো না লোহা দিয়ে কি করবে। অনিক দৌড়ে লোহা নিয়ে আসে। কিং হাতুর আর লোহা নেয় হাতে। রানাকে বলে হাত ধরতে। হাতের আঙ্গুলগুলোতে লোহা ঢুকাতে থাকে। রনির কান্না আর চিল্লানোর আওয়াজে বাড়িটা কেঁপে উঠেছে। হাতে লোহা ঢুকানোর পর রানাকে বলে পিঠ থেকে চামড়া তুলে ফেলতে। চামড়া তোলার সময় রনি বলতেছিল, আমাকে মেরে ফেল, তবুও আর এভাবে কষ্ট দিস না। রানার কথা কিংয়ের কর্ণপাত হলো না। সে বলল গুঁড়ো মরিচ এনে লাগিয়ে দিতে। সব শেষে যৌনাঙ্গ কেটে ভার্সিটির সামনে বট গাছটায় লটকিয়ে আসতে। এটা বলে কিং চলে যায়। মন্ত্রী বসে আছে ড্রয়িং রুমের পাশে। বসে আছে তার স্ত্রী লাহেলা বেগম। তিনি স্বামীর উদ্দেশ্যে বলল, এখনো তোমার ছেলে বাড়ি ফেরেনি? রাত বাজে 2টা, ছেলেটাকে বাদর বানিয়ে ফেললে। ছেলেকার দেখতে হবে না? মন্ত্রীর ছেলে একটু একটু এমন হবে, চিন্তা করো না। হয়তো কোনো ক্লাবে পার্টি করছে বন্ধুদের সাথে। তবুও তুমি ছেলেটাকে খারাপ বানিয়েই ফেললে। একদিন দেখিও এটার জন্য পস্তাতে হবে। উনি এটা বলে রুমে চলে যায়। সাথে মন্ত্রীও চলে যায়। মন্ত্রীর কোনো মাথা ব্যথা নেই ছেলে কি করছে বা না করছে, কারণ নির্বাচনের সময় এই ছেলেটাকেই তার কাজে লাগে। তাই তাকে তার মতো করেই থাকতে দেন তিনি। এদিকে সকালবেলা নিউজে দেখাচ্ছে, আজকে রাতে মন্ত্রী সাহেবের ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। হাতের সব নখ উঠিয়ে তার মাঝে লোহা ঢুকিয়ে দিয়েছে, পিঠ ছিলে তার মাঝে গুঁড়া মরিচ লাগিয়েছে, যৌনাঙ্গ কেটে ভার্সিটির সামনে ঝুলিয়ে রেখেছে। এর আগে এমন খুন কখনো দেখেনি। এমন খুন তো কেউ করেনি। আশ্চর্যের বিষয় হলো তার শরীরে একটা কাগজের টুকরো রাখা, আর সেটাই লেখা, রাজার রাজ্যে হাজার প্রজা বসবাস করে, তাই বলে প্রজারা রাজা হওয়ার যোগ্য না। কারণ প্রজারা প্রজাই আর রাজা রাজাই থাকে। হাজার প্রজার মধ্যে রাজত্ব শুধু একজনেই থাকে। আমার রাজ্যটা কয়েকদিন প্রজাদের দিয়েছিলাম, দেখতে চেয়েছি আসলে রাজা হওয়ার যোগ্য কিনা। কিন্তু প্রত্যেক রাজা শুধু একজনই, সেটা হলো মাফিয়া কিং। আর যারা পাপের রাজত্ব ক্রাইম করেছে তাদের জন্য জয় হয়ে আসবো। মনে আছে তো আমার কথাটা? আসবো কোনো একদিন ভয়ঙ্কর কোনো রূপে, ভয়ঙ্কর কোনো কাহিনীতে, যখন আমার তরল থেকে একটা কাক শিয়ালও রক্ষা পাবে না। নিউজটা দেখে মন্ত্রীর পায়ের কাছ থেকে মাটিটা সরে যায়। তার ছেলে আর এই দুনিয়াতে নেই, আর তার ছেলেকে মাফিয়া কিং মেরেছে। মন্ত্রীর মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। তার মাঝে মেয়র দৌড়ে মন্ত্রীর বাড়িতে প্রবেশ করে আর বলে, তার অ্যাকাউন্ট থেকে নাকি 400 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। কে করেছে তা জানা যায়নি, তবে এটা জানতে পেরেছে এটা কোনো বড় ধরনের হ্যাকার টিমের কাজ, যারা হ্যাকিং সম্পর্কে খুবই পারদর্শী। এদিকে ছেলের খুন, হঠাৎ মাফিয়া কিংয়ের আগমন, মেয়রের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, এসকের আসল রূপ ধরার ছিল, তাও হাত থেকে ফসকে গেল। সব মিলিয়ে মন্ত্রী পাগল প্রায়। কি করবে না করবে বুঝতে পারছে না। চিন্তা ভাবনা ছাড়াই মন্ত্রী তার বসকে ফোন দেয়। এদিকে মাফিয়া কিংয়ের আগমনে এসকে সহ সবাই ঘাবড়ে যায়, কারণ হুট করে মাফিয়া কিংয়ের আগমন, সোজা মন্ত্রীর ছেলেকে টার্গেট।
অবশ্য এসকে সহ সবাই জানতো মন্ত্রীর ছেলে ভালো না, আর কালকে একটা মেয়েকে মেরেছে তাও জানতো। হুট করেই ইয়াসমিন বলে ওঠে, ডিকে, আপনার মনে আছে মাফিয়া কিং এর কথা? কোন কথাটার কথা বলছিস তুই? একদিন সময় আসবে যেদিন সকল মানুষ আমাকে খুঁজবে, মাফিয়া কিংয়ের আস্তরে আসতে চাইবে। সবাই চেষ্টা করবে দেশ থেকে কাকশিয়ালগুলোকে দূর করতে। মাফিয়া কিং সেদিন আগমন করবে ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কোনো কাহিনীতে। সেদিন তলোয়ারের মাথা থেকে একটা কাকশিয়ালও রক্ষা পাবে না। সবাই লাল রং পছন্দ করে, আর আমি পছন্দ করি তাজা রক্তের রং। সবাই ফুলের গন্ধে আনন্দ পায়, আর আমি আনন্দ পাই মানুষের তাজা রক্তের ঘ্রাণে। এই কথাটা মাফিয়া কিং বলেছিল এসকে? ইয়াসমিনের কথায় এসকে সহ রাফি, রাহি, অবনী বলে ওঠে, তার মানে মাফিয়া কিং কলেজের সেই খুনের পরেই এসেছে। এদিকে মুস্কান আর সানজিদা নিলয়ের কাছে ছুটে এসে বলতে লাগে, ভাইও, আমাদের দোয়া কবুল হয়েছে, মাফিয়া কিং চলে আসছে। এই সেই আফরার খুনের প্রতিশোধ নিয়েছে। রনিকে খুবই বিশ্রীভাবে মেরেছে। তার লাশটা দেখেই আটকে উঠেছে সবাই। মুস্কান আর সানজিদার কথা শুনে নিলয় মনে মনে বাঁকা হাসে, তবুও বোনদের বলে, তোরা দোয়া করেছিস আর এটা বিফলে যাবে? তোদের দোয়া কবুল হয়েছে। আচ্ছা, কোথায় দেখলি এটা? আমি তো দেখিনি। নিলয়ের কথা শুনে দুজন বলে টিভিতে নিউজে দেখাচ্ছে, আর এটার জন্য কলেজ বন্ধ করে দেওয়া হয়। আজ থেকে তাদের কলেজ নাই। আপনাদের তো বলাই হয়নি সানজিদা কই থেকে আসলো। আফরা হত্যার পর মুস্কান সানজিদাকে আনার জন্য বলায় নিলয় আশ্রমে কথা বলে সানজিদাকে তাদের সাথে নিয়ে আসে। সানজিদাও রাজি হয়ে যায়, কারণ এতদিনে মুস্কানের সাথে বোনের সম্পর্ক গড়ে ওঠে। এসকে, একটা কথা অনেকদিন ধরে বলবো চিন্তা করতেছি, কিন্তু আর বলা হয়ে উঠছে না। আমি জানি না, বলতে চাই তা একান্তই আপনার পার্সোনাল, তবু মনের কৌতূহল ধরে রাখতে পারছি না। আচ্ছা বল, আজকে তোরা সবাই যা জানতে চাইবি সব বলবো, আর কৌতূহল রাখবো না তোদের মাঝে। আচ্ছা এসকে, আমরা যেই মেয়েগুলো আছি আপনার হয়ে আপনার সাথে কাজ করতেছি, সবাই অবহেলিত। কেউ পেয়েছে ফ্যামিলি থেকে অবহেলা, আবার কেউ পেয়েছে স্বামীর থেকে অবহেলা, আবার কাউকে রেপ করে ফেলে রেখে গিয়েছে। তারা আপনার আশ্রয়ে আছে। আমরা সকলেই অবহেলিত। আপনি আমাদের আশ্রয় দিলেন। আপনার ফ্যামিলি সম্পর্কে কিচ্ছু জানি না, আর আপনি একজন মেয়ে হয়ে কেন এসকের রাস্তায়? এতক্ষণ রাহির কথাগুলো সকলেই মনোযোগ সহকারে শুনতেছিল। রাহির বলা শেষ হলেই সকলেই রাহির সাথে অভিমত দিল। তারা তো অবহেলিত, তাই এভাবে জীবনযাপন করতেছে। তাহলে এসকে কেন এই পথে? তাহলে কি সেও অবহেলিত? তোদের সব কথার উত্তর দিতে আমার তাহলে যেতে হবে অতীত। তাহলে শোন আমার অতীত। আমি নাহিয়ান নূর, বাবা রাজ মাহবুব, মা রাবেয়া চৌধুরী। আমার পিছে একটা বোন আছে, নাম অজিহা। আমাদের বড় একটা কোম্পানি ছিল, যেটা ভালোই চলতেছিল। আম্মু আম্মু আজকে কি আঙ্কেল আন্টি আসবে আমাদের বাড়িতে? খুশিতে গদগদ হয়ে বলল নূর। হ্যাঁ, আসবে আঙ্কেল আন্টি। আর এত খুশির কারণ তাও জানি, নিলয় আসবে বলে, তাই না? তবে নিলয় তো স্কুলে, তোর আঙ্কেল আন্টি আগে চলে আসবে, পরে ড্রাইভারকে পাঠাবো নিলয়কে আনতে। নূর মাথা দুলিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে মন খারাপ করে নিজের রুমে চলে যায়। নিলয়ের সাথে নূরের অনেকবারই দেখা হয়েছে। প্রথম দিন দেখা হয় নূর তার আব্বু আম্মুর সাথে নিলয়দের বাড়িতে যায়। নিলয়ের আব্বু আর নূরের আম্মু ছোট কাল থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। বড় হওয়ার পর সেই আগের মতোই আছেন তারা। নিলয়দের বাড়িতে যাওয়ার পর নূর ভুল করে নিলয়ের ঘরে প্রবেশ করে ফেলে। আব্বু আম্মু, আমি থাকবো না এখানে। নূরের কথায় ড্রয়িং রুমের সকলেই নূরের দিকে তাকায়। তারা সকলে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিল। ওয়াজিয়া রাবেয়া চৌধুরীর কোলেই ছিল। নূর করে কেঁদেই যাচ্ছে। কি হয়েছে মামনি? তোমাকে কে কি বলেছে বলো আমায়, পরে দেখো তার কি করি আমি। আঙ্কেল, ওই কর্নারের রুমটাই আমি যাই, তাই আমাকে একটা ছেলে বকা দিয়ে বের করে দিয়েছে। আমি কিচ্ছু করিনি, শুধু ঘরটাতে গিয়েছে। আহনাব সাহেবের বুঝতে বাকি রইল না কাজটা নিলয় ছাড়া অন্য কেউ করেনি। এই তো 15 বছর হবে নিলয়ের। এতটুকু ছেলের রুমে কাউকে প্রবেশ করতে দেয় না। স্বয়ং আহনাব সাহেব ও রাজিয়া বেগম গেলেও নক করে যেতে হয়। নিলয় খুবই গম্ভীর, সহজে কারোর সাথে মিলে না।
এতটুকু বয়সে এরকম দেখে মাঝে মাঝে আহনাফ সাহেব চিন্তা করেন বড় হয়ে কেমন হবে আল্লাহই জানেন। আহনাফ সাহেব নূরকে নানান কথা বলে কান্না বন্ধ করায়। তার একটু পর নিলয় রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। নিলয় ড্রয়িং রুমে আসতেই ছোট ওয়াজিহা এক পা দু পা করে নিলয়ের পায়ের কাছে আসে, পায়ের আঙ্গুলের মধ্যে ধরে টানতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে। সবাই এটা দেখে অবাক, কারণ নিলয় বাচ্চাদের দেখতে পারতো না। সবাইকে অবাক করে দিয়ে নিলয় ওয়াজিহাকে কোলে তুলে নেয়। 2 বছরের ওয়াজিহাকে নিলয় কোলে তুলে নিতেই খিলখিল করে হাসতে থাকে। ওয়াজিহার হাসি দেখে নিলয়ের ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। এটা দেখে আহনাফ সাহেব ও রাজিয়া বেগম অবাক না হয়ে পারল না, কারণ নিলয় যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে হেসেছে বলে মনে হয় না তাদের। আজ হাসলো। তাদের মাঝে বিঘ্ন ঘটিয়ে নূর বলল, আমার বোনকে নামা বলতেছি, আমার বোনকে শুধু আমি কোলে নিব, তুই নিতে পারবি না, নামা বলছি, নামা। এটা বলে নূর যখন ওয়াজিহাকে কোল থেকে নামানোর চেষ্টা করে তখন ওয়াজিহা নিলয়কে জাপটে ধরে, মনে হচ্ছিল আপন কারো কাছ থেকে আলাদা করতেছে। এটা দেখে ড্রয়িং রুমের সবাই হেসে দেয়। এভাবেই নিলয়ের সাথে নূরের কথা হয়। তারপর থেকে অনেকবার কথা হয়েছে। এর মাঝে তারা বন্ধুত্বে পরিণত হয়েছে। চলো, আমাদের লেট হচ্ছে। নিলয়কে পরে ড্রাইভার এসে নিয়ে যাবে। তারা মনে হয় আমাদের জন্য ওয়েট করছে। ড্রয়িং রুমে বসে আছে রাজ মাহমুদ আর নূরের পাশে ওয়াজিহা খেলতেছে। হঠাৎ নিউজ দেখাচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী আহনাফ সাহেব ও তার স্ত্রী অ্যাক্সিডেন্ট করে জায়গায় মারা যান। নতুন আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। নিউজ দেখে রাজ মাহমুদ নূরের আম্মুকে ডেকে দেখায়। এটা দেখে উনি চিল্লিয়ে কান্না করে ফেলে। আজকেই তো তাদের এখানে আসার কথা। বেস্ট ফ্রেন্ডের এমন মৃত্যুতে ভেঙে পড়ে রাবেয়া চৌধুরী। হঠাৎ মনে হয় নিলয় তো স্কুলে। কথা ছাড়াই উনি ড্রয়িং রুম থেকে বের হয়ে যায়। স্কুলে গিয়ে নিলয়কে সাথে করে নিয়ে আসে নিজের বাড়িতে। নিলয় তখন বলছিল আব্বু আম্মু কোথায়। একটু পর যখন আবার নিউজ দেখায়, এটা দেখে নিলয় ঠায় দাঁড়িয়েছিল, একটুখানিও নড়াচড়া করেনি। ওয়াজিয়াটাও করেনি। বেশি শোকে যেন পাথর হয়ে গিয়েছে। তখন থেকে নিলয় নূরদের এখানেই ছিল। অনেকবার তো নিলয় চলে যেতে চাইছিল, আন্টি দিচ্ছিল না। সাথে নূর আর ওয়াজিয়া তো আছেই, তাই এখানেই থেকে যায়। তাদের সবই ঠিক ছিল। হঠাৎ কালবৈশাখীর ঝড়টা আসে। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় নূর। ও পাশের মানুষগুলোকে দেখে নূর ভেতরে আসতে বলে, কিরে তানভীর, আফতাব, নাজমুল, তোরা হঠাৎ একসাথে আমার বাড়িতে? কিছু কি হয়েছে? রাঘব বোয়াল পেয়ে তো আমাদেরকে ভুলে গেলি। তা মামা, এটা কি ঠিক? আমাদের তো অধিকার আছে তোর বউ দেখার। 2 বাচ্চার মা হয়েও দেখতে জোশ দেখায়। রাজ মাহমুদ রেগে আগুন হয়ে বলে, এগুলো কি বললি? তোদের মাথা ঠিক আছে? তোরা বের হয়ে যা, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। রাজের কথায় তারা 3 জন হেসে ওঠে। তানবীর হাতে বন্দুক নিয়ে রাজের বুকে বরাবর গুলি করে। গুলির আওয়াজ শুনে রান্নাঘর থেকে নূরের মা দৌড়ে আসে। উনি এসে দেখে রাজকে গুলি করে ড্রয়িং রুমে ফেলে রেখেছে। দৌড়ে স্বামীর কাছে যেতে নিলে তানবীর এসে হাত ধরে বলে, মরা মানুষের জন্য কান্না বা দৌড়ে তার কাছে গেলে লাভ কি? তুমি চলো আমার সাথে। তখন আমি আর নিলয় ড্রয়িং রুমে এসে দেখি আব্বুকে ড্রয়িং রুমের ফ্লোরে ফেলে রেখেছে আর আম্মুকে তারা ধরে রেখেছে। নিলয় আম্মুর কাছে যেতে নিলে নাজমুল নিলয়ের শরীরের সজোরে চেহার দিয়ে বাড়ি মারে, যার ফলে নিলয় মাটিতে পড়ে যায়। আমি যেতে নিলে আফতাব এসে আমাকে দেওয়ালের সাথে বাড়ি মারে। আমি আদো আদো চোখে দেখছি আমার মায়ের করুণ আর্তনাদ। আমাদের সামনে ওই নর পশুগুলো আমার মাকে রেপ করে হত্যা করে। আমি তখন কিছুই করতে পারিনি। একদিকে আব্বু পড়ে আছে, অন্যদিকে নিলয় আর আমার আম্মুকে নির্যাতন। বোনটা তো তখন আর খোঁজই পায়নি। আমি বেঁচে যাব তাও চিন্তাও করিনি। আমাকে নাকি ডেড বডি রূপে নিয়ে যাওয়ার সময় আমার হার্ট নড়ছিল। তখন সেখানেই একটা নার্স আমাকে নিয়ে যায়, সেখানেই বড় হই। তখন থেকে চিন্তা করি সমাজের কিটগুলোকে কিভাবে দূর করব। তখন হুট করে ইয়াসমিনের দেখা পাই। তাকেও নাকি সমাজের কিটগুলো ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এইভাবেই নাহিয়ার নূর থেকে হয়ে উঠি এসকে রূপে। বাবা মা বোনের সাথে ভালোবাসাটাও হারিয়ে নিঃস্ব আমি। এটা বলে এসকে দম নেয়। এতক্ষণ এসকের কথাগুলো এক মনে শুনছিল।
কথাগুলো শুনে তাদের চোখ থেকে দুফোঁটা অশ্রুবিন্দু গাল বেয়ে গড়িয়ে পড়ে। পরক্ষণেই আবার কি মনে করে ঠোঁট চওড়ায় হাসি দিয়ে বলে, খুঁজেছি পাগলের নেই, ভেবেছি ভালোবাসার নামে অস্তিত্বটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে, কিন্তু না, তুমি আবার সে আমার কাছে ফিরে আসলে। আর হারাতে দেব না। তুমি হয়তো জানো না, তোমার অতীত আবার ফিরে আসবে তোমার কাছে। আগন্তুকটা কথাগুলো বলে স্থান ত্যাগ করে নিজ গন্তব্যে পাড়ি জমায়। এসকের কথাগুলো শুনে তাদের প্রত্যেকের চোখে পানি নামক অশ্রুবিন্দু জমা হয় চোখের কোণায়। তারা বুঝতে পারে তাদের থেকে বেশি কষ্ট এসকের। বাবা মা বোন নিজের ভালোবাসাকে হারিয়ে আজ নিঃস্ব সে। এদিকে বসকে ফোন দিয়েছি, বলেছে দুজনকে পাঠাবে যারা মাফিয়া কিংয়ের জন্য যথেষ্ট হবে। চিন্তা করিস না, আমাদের বসেও কম না। উনি আসলে মাফিয়া কিং এসকে সবার ঘুম হারাম করবে। আর মানতে পারছি না, আমার 400 কোটি টাকা, নারী পাচার, ইয়াবা, ড্রাগস, ফেন্সিডিল, যত ধরনের অবৈধ কাজ করে জমিয়েছি সব একসাথে নিয়ে গেল। আমার তো মনে হয় এটা এসকের কাজ, কারণ আফতাবের টাকাগুলো যখন নিয়েছে তখন মাফিয়া কিংয়ের আবির্ভাব হয়নি। হতে পারে গ্যাংস্টার রাজ্যকে কখন কার মিত্র থেকে শত্রুতে পরিণত করা হয় বলা যায় না। ক্ষমতার লোভটাই সকলকে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। নিজের আপন ভাইকে ক্ষমতা আর টাকার জন্য হত্যা করতে দুইবার ভাবে না। কি অদ্ভুত, তাই না? তানবীরের কথা বরাবরই নাজমুলের মাথার উপর দিয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। সব কিছু যেন মাথার উপর দিয়ে গেল। নাজমুল বলে, তোর কথা বরাবরই আমার মাথার উপর দিয়ে যায়। এত কঠিন কথা বুঝি না, যা বলবি সরাসরি বলবি। কিভাবে কথা বলিস, কথার মারপ্যাঁচ বুঝি না। আচ্ছা বাদ দে, বুঝতে হবে না। এখন বাড়ি যা, পরে আবার কথা হবে। তাই ভালো। এটা বলে নাজমুল মন্ত্রীর বাড়ি থেকে বের হয়ে নিজ গন্তব্যে যাওয়ার জন্য পা বাড়াতেই তখনই নাজমুলের ফোনে একটা কল আসে। ওপাশ থেকে কি বলল বুঝতে পারিনি, তবে নাজমুল বাঁকা হেসে বলল, আজ রাত 2টায় হাজির কর, আমিও সেখানে উপস্থিত হব। কথাটা বলে ফোন কেটে দেন তিনি। অপরদিকে রাফি এসকের সামনে এসে বলে, মেয়র নাজমুল আজকে রাত 2টায় মেয়ে পাচার করবে। এটা শুনে এসকে বলে সবাইকে নিয়ে রেডি থাকতে। সময় মতো এসকে চলে যাবে। এসকে আপনি কোথায়? চলে আসেন, আপনাদের গ্যাংয়ের সবাই চলে আসবে এক্ষুনি। সব রেডি? সব রেডি, শুধু আপনি আসার অপেক্ষা। রাফি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, পেছনে কোমরে একটি পেস্তল গোজা। সে অপেক্ষা করছে আশিকের জন্য। সে একাই আছে এখানে। এসকে বাইকের কাছে যায়। মাথায় হেলমেট পরে নিল ও। কালো কোট আর সাদা টি শার্ট পরে নিল ও, মাথায় কালো হেলমেট। এসকে রাফির দেওয়া লোকেশনের দিকে এগিয়ে যাচ্ছে। একটাই চিন্তা, আজকে মেয়র নাজমুলকে শেষ করবে ও। এসকে বাইক একটু স্লো করেছে, কারণ বাইকের আলোতে সে দূরে দেখতে পায় মেয়রের ডান হাত আশিক দাঁড়িয়ে আছে, সামনে রাহি পিস্তল ঠেকিয়ে দাঁড়ানো আছে। এসকে তাড়াতাড়ি বাইক নিয়ে ওদের সামনে আসলো। কিছুটা দূরে বাইক রেখে এসকে পিস্তল বের করে গুলি লোড করে এগিয়ে যেতে থাকে। আশিকের সামনে এসে দাঁড়ালো এসকে। আশিকের কপাল ফেটে রক্ত বের হচ্ছে, বোঝা যাচ্ছে তাকে আঘাত করা হয়েছে। এসকে আশিকের কপালে পিস্তল ঠেকিয়ে বলে, কোথায় যাচ্ছিলি? ভাবছিস তোরা যা খুশি করবি, আমার গ্যাংটাকে ধ্বংস করবি? সেটা তো আর হবে না। মাছের গন্ধে বিড়াল এসে দৌড়ে বসে শুধু ম্যাও ম্যাও করে, খাবার কেড়ে নিয়ে যেতে পারে না। বিড়াল ম্যাও ম্যাও না করে যদি মাছটা নিয়ে চলে যায়, কিংবা মাছ কোনো রকম মুখেও লাগায়, সেই মাছটা কিন্তু মানুষেরা কখনো খাবে না, বিড়ালেরই হবে। তবে বিড়াল এত কিছু করে না, সে পারে শুধু ম্যাও ম্যাও করতে। শালা, বিড়াল হয়ে সিংহের কাছের খাবার কেড়ে নিবি, তাই না? হা হা হা, রাস্তায় ধুলো জমে থাকা, কিন্তু বৃষ্টি ছাড়া সেই ধুলো কখনো যায় না। আমি রক্তের বৃষ্টিতে রাস্তায় ধুলোগুলো সব মুছে দেবো। গুড, সাহস আছে তোর। তোর সাহসের আমি। এসকে কথাটা বলে পিস্তলের ট্রিগারে চাপ দিতে যাচ্ছিল, তখনই একটা গুলির শব্দ শুনতে পায় সে। তাকিয়ে দেখে পাশে দাঁড়িয়ে থাকা রাফির পায়ে গুলি লেগেছে আর সে মাটিতে পড়ে গেল। এসকে পেছনে ঘুরে তাকায়, দেখে দূরে রাফি দাঁড়িয়ে আছে। এসকে কিছু সময় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে রাফির দিকে। রাফি এগিয়ে আসে এসকের কাছে। এসকে বলে, রাফি, তুই কি রাহিকে গুলি করেছিস?
আমার হাতে পিস্তল। এখানে আমরা তিনজন, পিছনে গুলি লেগেছে ওর। গুলিটা আমি ছাড়া আর কে করবে? মানে কেন? কি বলছিস তুই এসব? চুপ কর। আশিক, ভান ধরে না বসে থেকে উঠে দাঁড়া। আমার প্রাপ্য মিটিয়ে দাও। আমি চলে যাই, তোমাদের মধ্যে জড়াতে চাই না। হা 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 হা। বলেছিলাম না রাস্তায় ধুলোগুলো আমি সব রক্ত দিয়ে মুছে দেবো। তোর ঝরা রক্তে ধুলো ঝরা রাস্তা হবে বিদঘুটে ভয়ঙ্কর প্রতিচ্ছবি। হেসকে, ওরা কেউ নেই, আপনি পালিয়ে যান। রাফি আমাকে আর আপনাকে মিথ্যে বলে এখানে এনেছে। আমাকে বলেছিল ইয়াসমিনরা সবাই আছে, কিন্তু ওরা কেউ নেই। আমাদের গ্যাংয়ের কেউ জানে না আশিকের রাজ এদিক দিয়ে যাওয়ার প্ল্যান আছে। রাফি প্ল্যান করে আপনাকে এখানে মারতে ডেকেছে। আমি ইয়াসমিনের কথা জিজ্ঞাসা করি, কিন্তু রাফি বলে সবাই আছে এখানে, কেউ নেই, আপনি চলে যান। এসকে পালাতে নয়, মারতে ভালোবাসে। এসকে মানে ব্রাঞ্চ, আর ব্রাঞ্চ সবসময় সবার ওপরেই থাকে। এসকে কথাটা বলে পিস্তল পিছনে টেনে গুলি লোড করে রাফির দিকে ধরে। সাথে সাথেই আশিক পিছন থেকে এসকের পিঠে স্টিক দিয়ে জোরে একটা বাড়ি দেয়। এসকের হাত থেকে পিস্তল পড়ে যায়। এসকে ছিটকে পড়ে রাস্তার উপর। আশিক ওর পিস্তল তুলে নিয়ে এসকের দিকে অগ্রসর হয়। এসকে বলে, শালা, তুই না পুরুষ মানুষ, পেছন থেকে মারলি কেন? পুরুষত্ব দেখানোর সাহস নেই নাকি? পুরুষত্ব দেখতে চাস ভাই? আশিক জোরে একটা ডাক দেয়। সাথে সাথে দুটো গাড়ি এসে থামলো সেখানে। মেয়র নাজমুল গাড়ি থেকে নামে। এসকে বুঝে যায় এখানে সব কিছু আগে থেকেই প্ল্যান করা ছিল। রাফি শুধু ওদেরকে হেল্প করেছে। এসকে সবার দিকে একবার তাকায়। নাজমুল এগিয়ে আসে। নাজমুলের হাতে একটি ডিএসএলআর ক্যামেরা, সবার হাতেও ক্যামেরা আছে। নাজমুল এগিয়ে এসকের সামনে দাঁড়ায়, একটা সিগারেট জ্বালিয়ে বলে, আজকে এসকের কাহিনী সমাপ্ত করব। বন্ধুর খুনের বদলা নেব। আমার 400 কোটি টাকা হাতিয়ে নেওয়া। আমি তো মনে করেছিলাম এসকে এরা কোনো ছেলে, কিন্তু যখন আশিক বলে মেয়ে, তখন জিজ্ঞাসা করায় বলে এসকের কাছের একজনকে চেনে, তাকে টাকা দিয়ে কিনেই এসকে পর্যন্ত পৌঁছাতে হবে। তখন আশিক বলে এসকে প্রকৃতপক্ষে মেয়ে। তখনই প্ল্যান করি। আজকে তা পূর্ণ হলো। এই প্ল্যানের কথা তানভীরকে পর্যন্ত বলিনি, কারণ এসকের কাহিনী আমি সমাপ্ত করব। আশিক, ধর শালিকে। আজকে ওর ইজ্জত নষ্ট করে সমগ্র দুনিয়াকে দেখাবো। নাজমুলের কথা শুনে আশিক এসকের হাত ধরল। আরও দুটো ছেলে এসে এসকের পা চেপে ধরল। এসকে আর নড়তে পারে না। নাজমুল গা থেকে কোট খুলে মাটিতে ফেলে দেয়। এসকে নাজমুলের দিকে তাকিয়ে আছে। এসকে চিৎকার করে না। নাজমুল অবাক হয়ে বলল, তুই চিৎকার করছিস না কেন? এসকে সিংহী, আর এসকে বাঁচার জন্য চিৎকার করে না, হিংস্রতা প্রকাশ করতে চিৎকার দেয়। আর সেই চিৎকার তোদের মতো না খ্যাকশিয়ালকে ভয়ে বন ছেড়ে পালিয়ে থাকে। খেক শিয়ালেরা এক একটা দল হিসাবে হিংস্রদের খাবারও ফিরে খায়, জানিস তো? ওটা কেড়ে বলে না, চুরি করে খাওয়ানো বলে শালা। নাজমুল আর অপমান নিতে পারছে না। সে এসকের কাছে আরও এগিয়ে যায়। এসকের গা থেকে কোট খুলে ফেলে নাজমুল। কোটটা হাতে নিয়ে দূরে রাস্তার উপরে ছুঁড়ে মারে। সবাই হাসতে থাকে তখন। এসকে এতক্ষণ চিৎকার করে না, তবে ছাড়ানোর জন্য ছটফট করে। নাজমুল এটা দেখে বেশ মজাই পাচ্ছে। নাজমুল এসকের দিকে ঝুঁকে বসে। এসকের কপালে আঙ্গুল রাখতেই এসকে থুতু দেয় নাজমুলের মুখে। নাজমুল রেগে যেয়ে বলে, শালি, আমার সাথে দেমাক দেখাও। ওই ক্যামেরা অন কর। শালিরে আজকে বোঝাবো পুরুষ মানুষ কাকে বলে। নাজমুল কোনো কিছু না বলে এসকের ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। এসকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করা শুরু করে দেয়। এসকে কিছুই বলছে না। নাজমুল খুব কাছে চলে আসতেই একটা স্পাইসের গুলি এসকের পা ধরে রাখা একটি ছেলের কপালে এসে লাগে। নাজমুল থেমে যায়। সবাই লাফ দিয়ে পেছনে এক হাত করে সরে যায়। নাজমুল বসা থেকে উঠে দাঁড়ায়। পিছনের সামনে চারপাশে ঘুরে তাকিয়ে সে কাউকে দেখতে পায় না। এসকে হাসতে থাকে জোরে। নাজমুল এসকের দিকে তাকিয়ে বলে, শালি, হাসিস কেন? এসে গেছে আমার গ্যাংয়ের লোক, এবার তোদের মতো বুনো শিয়ালগুলো থাকবে। চুপ কর। নাজমুল পিস্তল বের করে হাওয়াতে দুটো গুলি চালায়। তারপর চিৎকার করে বলে, কে? বেরিয়ে আয় শালা হারামি। কে আসিস? সাহস থাকলে বেরিয়ে আয়। নাজমুলের কথা শুনে আরও একটা স্পাইসের গুলি শা করতে করতে এগিয়ে আসে তাদের দিকে। এসকের সেকেন্ড পা যে ধরে রাখছিল তার বুকে এসে লাগে গুলিটা।
সাথে সাথেই লাশ ছিটকে পড়ে দূরে। এসকে বসা থেকে উঠে দাঁড়ায়। নাজমুলের রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট তুলে নিয়ে গালে রাখলো। এসকের পেছনে তাকায়। রাফি ভয়ে কাঁপছে। রাহির পাশে দুটো লাশ পড়ে আছে। রাহি কোনো রকম বসা থেকে উঠে দাঁড়ালো। রাহি সামনে পড়ে থাকা একটা পিস্তল এসকের হাতে তুলে দেয়। রাফি ভয়ে দৌড়ানো শুরু করে। এসকে রাফির পায়ে গুলি করে। রাফি খোঁড়াতে খোঁড়াতে দৌড়ায়। এসকে শব্দ করে হাসে। নাজমুলের সব লোকেরা গাড়ির কভারে যেয়ে বসে থাকে। হঠাৎ একটা বাইকের শব্দে দূর থেকে ভেসে আসতে থাকে। আলোহীন হেডলাইট, একটি ছায়ামূর্তি দেখা যায়। এক হাতে স্পাইসার গান, মাথায় হেলমেট পরা, কালো স্যুট বুট পরা, হিরোর মতো স্টাইল। সোজা বাইকটা এনে এসকের পাশে এসে থামলো আগন্তুক। মাথা থেকে হেলমেট খুলে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। মুখ ভর্তি মাস্ক পরা। এসকের পাশে এসে দাঁড়ালো। এসকের ঠোঁটের সিগারেট। আগন্তুক এসে এসকের ঠোঁটের থেকে সিগারেট কেড়ে নিয়ে এসকের ঠিক যতটুকু ঠোঁটের সাথে আটকে রেখেছিল ততটুকুই নিজের ঠোঁটে নিয়ে আগুন জ্বালালো। বোঝা যাচ্ছে আগন্তুক একটা ছেলে। ছেলেটার অ্যাটিটিউড দেখে এসকে নিজেও অবাক হয়। বুঝতে পারে এটা ওর গ্যাংয়ের কেউই না। ছেলেটা সিগারেট টানতে টানতে রাস্তার ওপরে পড়ে থাকা এসকের কোটের কাছে গেল। সেটা তুলে আনে। এসকের পাশে ছেলেটা কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে। নাজমুল বলে, ওই কুত্তার বাচ্চা, কে তুই? সাহস কি করে হয় আমার লোকদের মারার? জানিস আমি কে? মেয়র আমি। তোকে তো আমি। নাজমুল এগিয়ে আসতে থাকে। ছেলেটা এসকের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে ট্রিগারে একটা চাপ দেয়। গুলিটা আশিকের দিকে চালায়। ছেলেটা সোজা কপালে যে লাগে। নাজমুল ভয়ে একটা ঢোক গিলল। এসকে বলল, শালা, আমাকে শেষ করবি? আমার ভিডিও ভাইরাল করবি? তোরে এখানে কাপড় ছাড়া দাঁড় করিয়ে দিব। আজকে তোকে খুব বাজেভাবে মেরে আমার প্রতিশোধ পূর্ণ করব। আগন্তুকটা এসকের কানের কাছে মুখ নিয়ে বলে, তোমাকে দেখার স্বাদ ছিল মানে আজকে তা হয়েছে। যতটুকু আশা করেছি তার থেকে একটুখানি বেশি মায়াবী তুমি। আমাকে খুঁজবে কি, তাই আমি তোমাকে ঘোরাতে চাই না। আমি আগন্তুক বাইক স্টার্ট দিয়ে শো শো করে চলে যায়। এসকের বুঝতে বাকি নেই এটাই মাফিয়া কিং। ইয়াসমিনদের কাছে ফোন দেয়। কয়েক মিনিটের ভেতরে ওরা সবাই চলে আসে সেখানে। ইয়াসমিনরা সবাই আসতেই এসকে বলে, তোরা রাহিকে হসপিটালে নিয়ে যা। এসকের কথা শুনে ইয়াসমিন বলে, রাফি তো ওখানেই পড়ে আছে। এসকে হাসি দিয়ে বলে, আর রাফিকে আমি দেখছি। ইয়াসমিন রাহিকে নিয়ে চলে যায়। রাফি দূরে পড়ে আছে। এসকে পিস্তল হাতে নিয়ে রাফির কাছে আসলো। রাফির পাশে বসে বলল, তোর মনে আছে ছাত্রলীগ ঝামেলায় তোর বুকে বোম বেঁধে রেখেছিল ছাত্রনেতা? তোর বাড়ি এখানে না। তুই মরলে তোর খবর কেউ পেত না। কে বাঁচিয়েছিল তোকে বলতো? মনে পড়ে? আপনি বাঁচিয়েছিলেন এসকে। আপনি আমাকে অনেক টাকার লোভ দেখাই, খুব দরকার ছিল তাই এমন করেছি। আমাকে মাফ করে দেন। ভুল করলে ক্ষমা করা যায় রে পাগল, কিন্তু বেঈমানদের কখনো ক্ষমা নেই। টাকার প্রয়োজন, সেটা আমাকে বলতে পারতি। ক্ষমতা সবাই পেতে চায়। ক্ষমতা এমন জিনিস, না পেলে বোল্ট আউট, আর পেলে গ্যালারি 6। ভালো থাকিস ওপরে। টাটা। এসকে কথাটা বলে সাট সাট করে কয়েকটা গুলি করলো রাফির বুকে। রাফি চিৎকার করার আগেই যেন নিস্তেজ হয়ে যায়। রাফির লাশ রাস্তার পাশে পড়ে থাকে। এসকে নাজমুলের কাছে আসে। নাজমুলকে বলে, তোকে এখন বাঁচিয়ে রাখতে পারতাম, কিন্তু সেটা করব না। আমি পুলিশকে আসতে বলেছি, আর আমি তোকে মেরে ফেলবো। তোকে না মারলে পুলিশ এমনিতেও সন্দেহ করবে, কারণ গ্যাং একমাত্র এই শহরে শুধু আমার আছে। তাই মারলেও দোষ আমার উপর, না মারলেও আমার উপর পড়বে। তবে নো প্রুফ নো ক্রাইম, অনলি লাভ। কি যেন বলেছিলি? আমার রক্ত ধুলো ঝরা রাস্তায় ধুলোর সাথে মিশে থাকবে। তোদের রক্ত মিশে যাচ্ছে, সেই রক্ত রাস্তার কুকুর এসে খাবে। জানি তুই আমাকে বাঁচিয়ে রাখবি না, তবে মরার আগে জানতে চাই কে তুই, কি তোর পরিচয়, কেন আমাদের পেছনে পড়ে আছিস? নাজমুলের কথা শুনে এসকে হাহা করে হাসতে থাকে। একটু পর বলে, আচ্ছা, তোর মনের খাস পূরণ করলাম। রাজ মাহবুবকে চিনিস? এসকের কথায় নাজমুল বড় বড় চোখ করে এসকের দিকে তাকায়। সময় নষ্ট না করে এসকে রাস্তার পাশে পড়ে থাকা লম্বা তলোয়ারটা হাতে নিয়ে নাজমুলের সামনে গিয়ে
তার ডান হাতটা কেটে নেয়। নাজমুল মরণ চিৎকার দিচ্ছে। তার চিল্লানোর আওয়াজটা এসকের কান পর্যন্ত গেল না। সে যেন প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষায় দিশেহারা হয়ে গিয়েছে। বাম হাতটাও কেটে নেয়। এবার যেন নাজমুলের মরণটাকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছে। তোরা আমার সামনে আমার মাকে আজকে তোর এমন অবস্থা করবো না যাতে সমগ্র দেশ দেখতে পারে ধর্ষণকারী শাস্তি কি রূপ। এটা বলে এসকে নাজমুলের যৌনাঙ্গ বরাবর তলোয়ার চালায়। নাজমুল যেন গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। 1 মিনিট পর নিস্তেজ হয়ে যায়। পরিবেশটা একেবারেই নিস্তেজ। চৌরাস্তার মোড়ে যেন আজ রক্তের হোলি খেলা হচ্ছে। চারপাশে লাশ, রক্তে রঞ্জিত। এসকের পুরো শরীর রক্তে মাখানো। মনে হয় রক্তের হোলি খেলে এসেছে। তলোয়ারটা কাঁধে নিয়ে রাস্তার ডান দিকে হাঁটা ধরেন। ব্রেকিং নিউজ, সারা দেশে দিন দিন খুনের সংখ্যা বেড়ে যাচ্ছে। বড় বড় নেতা কর্মীদের খুন হচ্ছে। খুনগুলো কারা করছে সবাই জানি, তবু কিছু করতে পারছে না সরকারি কর্মকর্তারা। সাধারণ জনগণ বলাবলি করছে মাফিয়া কিং আর এসকে এসে ভালোই করেছে, তাদের কারণে দেশে দুর্নীতির হার কমে গিয়েছে। আজকে মেয়র নাজমুলকে চৌরাস্তার মোড়ে 2টা হাত কেটে উলঙ্গ করে যৌনাঙ্গ কেটে হত্যা করেন এসকে। বাকি খবর জানতে চোখ রাখুন আমাদের সময় টিভিতে। এতক্ষণ মনোযোগ দিয়ে সময় টিভির নিউজ দেখছিল মন্ত্রী সাহেব। লাস্টে যখন মেয়র নাজমুলের কথা বলে তখন তিনি উত্তেজিত হয়ে যান। একে একে তার 2 বন্ধুকে মেরে ফেলে এই এসকে। হাতে থাকা রিমোটটা ছুঁড়ে মারে ফ্লোরে। ফোনটা নিয়ে কমিশনারকে ফোন দেন। এসকে এসকে সারা দেশে এই একটাই নাম শুনতে পাচ্ছি। সারা দেশে ক্রাইম বেড়েই যাচ্ছে। আপনারা ঘরে চুরি পরে বসে থাকেন, এসকে কে আর ধরতে হবে না। কি করেন আপনারা? বসে বসে খাওয়াচ্ছি আপনাদের, কোনো কাজের না। স্যার, আমরা সারা দেশে ফোর্স লাগিয়ে দিয়েছি, তারা এসকে মৃত বা জীবিত ধরে আনবে। তবে এসকে ছেলে নাকি মেয়ে এখনও আমাদের কেউ জানে না, তাই উপযুক্ত প্রমাণ না পাওয়ায় এসকে বারবার বেঁচে যাচ্ছে। খুব তাড়াতাড়ি বের করে ফেলবো। এত চিল্লানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মিস্টার তানভীর সাহেব। কুল থাকেন, মাইন্ড দিয়ে চিন্তা করেন, তাহলেই বের করতে পারবেন আপনার শত্রু কে। চিল্লিয়ে এনার্জি নষ্ট করে লাভ কি? 2জন ইয়াং বয়সী ছেলে দরজা দিয়ে প্রবেশ করতে করতে বলল কথাগুলো। ছেলে 2জন ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। মন্ত্রী দেখে চেতে যান। তোদের সাহস কম না তো? একে তো অনুমতি না নিয়ে চলে আসলি, তারপরও মুখের উপর মুখে মুখে কথা বলছি। কে তোরা? আমার বাড়িতে এসে আয়েশ করে বসে পড়েছিস। শত্রু খেলায় মিত্র হতে, আপনার শত্রুকে নিজের শত্রু করে নিতে, বাংলাদেশের হোয়াইট গ্যাংয়ের রাজত্ব কায়েম করতে, মাফিয়া কিংকে ধূলিসাৎ করে দিতে। তানভীর সাহেবের বুঝতে বাকি নেই, বস বলেছিল 2জনকে পাঠাবে, তারা মাফিয়া কিং এর জন্য যথেষ্ট। আসলে তানভীর সাহেবের বস হচ্ছে হোয়াইট মাফিয়া কিং, যিনি মাফিয়া কিংকে সরিয়ে নিজে মাফিয়া কিং এর জায়গায় বসতে চেয়েছিলেন, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হন। মাফিয়া কিং এর কথায় 64 দেশের মাফিয়া চলতো, তাই সাহস পেত না মাফিয়া কিং এর জায়গা নেওয়ার। তবুও কম করেনি জায়গা নেওয়ার, যা সকলের আড়ালে রহস্য হয়ে রয়ে গেল। আমি আবির আর ও রিফাত। 2জন তানভীরের সাথে পরিচিত হয়। ছেলে 2জনের অ্যাটিটিউড তানভীরের কাছে সেই লাগে, কারণ এমন অ্যাটিটিউডওয়ালা ছেলেরাই কাজে আসে। অন্যদিকে সানজিদা, নিলয় আর মুস্কানের সাথে অনেক ফ্রি হয়ে যায়। নিলয় 2জনকে একসাথে দেখে সব সময় রহস্যময় একটা হাসি দেন, যা তাদের আড়ালে। এদিকে মুস্কান সানজিদাকে কৌতূহল বশত জিজ্ঞাসা করেন সে আশ্রমে কিভাবে এলো। তখন সানজিদা বলে, আশ্রমে একজন দাদিমা আছেন, যিনি একদিন রাস্তার সামনে যাওয়ার পর একজন লোক রাস্তা দিয়ে দৌড়ে দাদিমার কোলে আমাকে দিয়ে বলেছিল মানুষের মতো মানুষ করতে, আর বলেছিল কোনো একদিন কেউ নাকি আমাকে নিয়ে যাবে। এটা বলে লোকটা দৌড়ে চলে যায়। এখনো পর্যন্ত আমায় কেউ নিতে আসলো না। তাদের কথাগুলো সেদিন কেউ একজন আড়াল থেকে শুনছিল আর বলেছিল, দুঃখের পরে সুখ আসবে, যদি জীবনে দুঃখ না আসে তাহলে। হেসে লোকটা স্থান ত্যাগ করেন। কি রে, তোরা 2জন কি করিস? সাইফুলের কথায় 2জনের ঘোর কাটে। হ্যাঁ ভাইয়া, বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তা কি মনে করে এতদিন পর আমাদের বাড়িতে আসলে?
কাহিনী কি? আর ভাইও কোথায়? ইদানিং আসে কম। যেটা বলতে আসলাম, নিলয়ের অফিসে কাজের চাপ একটু ইদানিং বেশি, তাই মনে হয় কিছুদিন বাইরে থাকবে। তোদের দেখাশোনার জন্য আমায় বলছে। কি বলো? ভাইওকে ছাড়া কেমনে থাকবো আমরা? প্রত্যেক দিন রাতে আমাদেরকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। একসাথে দুজন বলে কান্না করে প্রায় মুস্কান একটু বেশি চিন্তায় পড়ে যায়, কারণ ভাইউ কখনো তাকে একা রেখে কোথাও থাকেনি। তাহলে আজকে হঠাৎ কাজ পড়ে যায়, কিভাবে থাকবে ভাইউকে ছাড়া? আরে তোরা চিন্তা করিস না, তোদের ভাইও কাজটা শেষ করে চলে আসবে। আর চিন্তা করিস না, যা লাগবে আমি তো আছি, বলবি। এটা বলে সাইফুল চলে যায়। কিং, আবির আর রিফাত এসেছে আপনাকে খোঁজার জন্য। সিংহ এমন একটা প্রাণী যে তার রাজত্বের বাইরে গিয়ে জলে নেমে কুমির শিকার করার ক্ষমতা রাখে। যেখানে পা রাখে ওটাই তার রাজত্ব। আমার রাজ্যে এসেছে আমাকে খোঁজার জন্য। রক্তের নেশা মারাত্মক নেশা, তাজা রক্তের ঘ্রাণটাই অসাধারণ। শালি এতদিন আমাদের অনেক জ্বালিয়েছিস, আজকে তোকে পেয়েছি, কোনো ছাড় দিব না। জানতামই না তুই ছেলে নাকি মেয়ে, আজকে পেলাম। শালি তুই মেয়ে হয়ে বের হলি? এত বেশি কথা বলেন কেন? তা এসকে আপনার কিছু বলার নাই? ইস, আপনার জন্য আফসোস হচ্ছে। কিভাবে এসে ধরা দিলেন? ব্যাপারটা এমন হয়ে গেল না, মশা মারতে কামানা না হলো। শালা জানোয়ারের বাচ্চা, তোরা হচ্ছিস এক একটা কাকশিয়াল, পেছন থেকে এসে কামড় মারিস। কেক শিয়ালগুলো মাঝে মাঝে সিংহ শিকার করা ক্ষমতা রাখে। তো ছোট্ট ভুলগুলোর জন্য আসছি আমাদের সামনে। ওই দিন মেয়েটার খুনটা করেছিস, দারুণ হাসিল, কিন্তু ছোট্ট একটা ভুল করে ফেলেছিস। সেটা হলো মেয়ের যে ক্যামেরাগুলো নিয়ে গিয়েছিল সেদিকের প্রতি তোরা কেউ নজর দিস নাই। ক্যামেরাগুলো চালু করা ছিল, তোর খুন করার ফেজ ক্যামেরায় বন্দি হয়। নিজেকে কি মনে করিস তুই? তুই একাই গেম খেলতে যাবি আর কেউ তা ধরতে পারবে না? তাহলে তুই বল, গ্যাংস্টার রাজ্যকে সবাই নিজের করে নেওয়ার প্রখর ইচ্ছে দেখে, তুই তো সামান্য একজন। যাই হোক, তোর জীবনে শেষ ইচ্ছা বল। আজ থেকে আজকের কাহিনী এখানে সমাপ্ত করছি। এটা বলে রিফাত পিস্তল বের করে ট্রিগারে চাপ দিবে তখনই বাইকে করে একজন আগন্তুক তাদের ঠিক সামনে বরাবর এসে দাঁড়ায়। বাইকের উপর পায়ে পা রেখে আয়েশ করে বসে বলল, একটা গল্প বলি। একটা ছেলের মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাগ্যক্রমে ছেলেটা বেঁচে যায়। পরে তার আঙ্কেল আন্টির সাথে থাকতে শুরু করে। তাদের ছিল জয়েন্ট ফ্যামিলি। আঙ্কেলের ছিল 2 মেয়ে, নাইনের নূর আর অজিয়া। আর আঙ্কেলের ভাই ছিল 1 ছেলে 1 মেয়ে, নাম হচ্ছে সাইফুল আর সানজিদা। ছেলেটা নূর নামক মেয়েটার সাথে খেলাধুলা করত। অজিয়াকে অনেক আদর স্নেহ করত। হঠাৎ কাল বৈশাখীর মতো সব উলট পালট হয়ে যায়। আঙ্কেলের ফ্রেন্ডরা মিলে আন্টিকে নির্যাতন করে মেরে ফেলে। আঙ্কেলকে গুলি করে সেখানে হত্যা করে। নূরকে দেওয়ালের সাথে বাড়ি দিয়ে মেরে ফেলে। ছেলেটাকেও ছাড়ে না, পিছন দিয়ে চেয়ার দিয়ে বাড়ি দিয়ে সেন্সলেস করে দেয়। হঠাৎ ছেলেটা টিপ টিপ করে চোখ খুলে তাকিয়ে দেখে 3 পতন নিরাপত্তা, আর দেখে লাশ পড়ে আছে। হঠাৎ পিচ্ছি অজিয়ার কথা মনে আসে। খোঁড়াতে খোঁড়াতে রুমের ভিতরে গিয়ে দেখে ছোট্ট অজিয়া গুটিমুটি সেজে শুয়ে আছে। সেটা আর দেরি করে না, ছোট্ট অজিয়াকে নিয়ে অজানা গন্তব্যে পাড়ি জমায়। একটু থামে আগন্তুক, তখন এসকে চিল্লিয়ে বলে ওঠে, ওই ছেলেটা কে বলুন? তাকে আমার দরকার, বলুন ছেলেটাকে। আগন্তুক একটা সিগারেট হাতে নিয়ে আকাশের দিকে মুখ করে টানতে থাকে, আবার শুরু করে, ছেলেটা তো জীবন যুদ্ধে নেমে পড়লো, এখন বোনটাকে খাওয়াবে কি আর পড়াবে বা কি? তখন অনেক কষ্ট করে ছেলেটা চায়ের দোকানে কাজ পায়। সেখান থেকে পারিশ্রমিক হিসাবে একবেলা খাবার দিত। শুধুমাত্র তার ছোট্ট বোনটাকে খাওয়ানোর জন্য এই কাজটা বেছে নিল। কি অদ্ভুত, তাই না? যে ছেলের বাড়ির কাজের লোকগুলো যে খাবারগুলো ফেলে দিত, আজকে সেই খাবার সে ছেলেটা কুড়িয়ে পাচ্ছে না। নিকৃষ্ট এই দেশে অনেক কাজ অনেক সহজ, আবার অনেক কাজ অনেক কঠিন। এভাবে কিছুদিন দোকানে কাজ করার পর হঠাৎ একদিন দোকানের সামনে অনেকগুলো গাড়ি দাঁড়ায়। সেটা দেখতে পেল জনতার ভিতর থেকে একটা লোক ওই গাড়িগুলোর পাশে একজন দাঁড়িয়ে কথা বলতেছে, আর পিছন থেকে আরেকজন মারার জন্য দিয়ে আসছে।
তখন ছেলেটার হাতে থাকা চায়ের কাপটা ওই লোকটার মাথার দিকে দিয়ে মারে, আর তখনই লোকটা বেঁচে যায়। আর লোকটাকে বাঁচানোর পর লোকটা ছেলের কাছে এসে বলে, তুই জানিস কার জীবন বাঁচিয়েছিস? তুই ভাবতেও পারবি না। বল তোর কি চাই, তাই দিব বল। আমার কিছু চাই না, 2 বেলা 2 মুঠো খেতে পারলেই চলে। বল তোর কে কে আছে? আমার কেউ নাই, আমি এতিম। তবে আমার একটা ছোট্ট বোন আছে, সারাদিন কাজ করার ফলে 2 মুঠো খেতে পারি। আজ থেকে তুই আমার কাছে থাকবি। আমি তোকে আর তোর বোনকে নিয়ে যেতে চাই। যাবি আমার সাথে? যেতে পারি, তবে আমাকে কাজ দিতে হবে, তাহলে আপনার সাথে আমি যেতে পারি। কিং, এখানে মানুষজনের সংখ্যা বেশি হচ্ছে, চলেন চলে যায়। গার্ডদের কথা শুনে লোকটা তাকিয়ে দেখে অনেক মানুষের ভিড় জমে গেছে। তিনি আর দেরি না করে ছেলেটাকে নিয়ে আর তার বোনকে নিয়ে চলে যায়। আগন্তুক থামলো। জানিস লোকটা ছেলেটা কে ছিল? আগন্তুকের কথায় সবাই উৎসাহ হয়ে তাকিয়ে আছে। কে হতে পারে আগন্তুকটা? তাদের এমনভাবে তাকানো দেখে আগন্তুক বলল, লোকটা আর কেউ ছিল না, মাফিয়া কিং রাজু ছিল। আর ছেলেটা আর কেউ নয়, সেটা আমি নিজেই ছিলাম। আর আমি কে জানিস তোরা? মাফিয়া কিং। নিলয় তুই? এসকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল আগন্তুকের দিকে। আগন্তুক একটা চোখ টিপ মারে, যার কারণে রক্তাক্ত অবস্থাতেও এসকের ঠোঁটে হাসি ফুটে ওঠে। কারণ পিচ্চি সময় নূরকে এভাবেই চোখ টিপ দিত নিলয়। তারপরের কথা শুরু করি। এটা বলে আগন্তুক বলতে শুরু করে, মাফিয়া কিং রাজু অত্যন্ত একজন ভালো মানুষ। উনি সত্যর পিছনে থাকতো সর্বদা, তাই অন্য অন্য দেশের মাফিয়ারা ওনার উপরে ক্ষেপে থাকতো। তবুও কোনো লাভ হতো না, কারণ মাফিয়া কিং রাজু অনেক পাওয়ারি একজন লোক ছিল। আমার দিনকাল তার এখানে ভালোই চলতেছিল। মাফিয়া রাজুর একটা মেয়ে ছিল, নাম নুসরাত। তার সাথে আমার বেশ খাতিল হয়ে যায়। আমার বোনকে প্রায় সময় সেই স্কুলে নিয়ে যেত। নিলয়, তোকে একটা কথা বলার ছিল, বলবো? যদি তুই পারমিশন দিস তো। এভাবে লজ্জা পাচ্ছিস কেন? মনে হচ্ছে নতুন নতুন বিয়ে করে আসলি। নুসরাত কিছুটা রেগে, তোর কি মনে হয় আমি বিয়ে করেছি? তুই আমাকে দেখতে পারিস না? আমি আজকেই আব্বুকে বলে তোকে গুলি করে মেরে ফেলবো, দেখে নিস। নুসরাতের কথায় নিলয় হো হো করে হেসে দেয়। আচ্ছা কি বলবি বল? আমাকে আবার বের হতে হবে, অজিয়াকে স্কুল থেকে আনতে যেতে হবে। আমার মনে সুপ্ত বাগিচাটায় তোকে নিয়ে নীর সাজিয়েছি। তোকে দেখে তোর দিকে তাকিয়ে থাকার সাধ্য আমার আজন্ম নেই, কারণ তোর শ্যামবর্ণের চেহারায় আমার জন্য চন্দ্র জ্বলে ওঠে। তোকে যখন প্রথম দেখি সেদিন বাঁ পাশে কিছু একটা খুব দ্রুত গতিতে বিট করছে। তুই কি আমার হাত ধরে আজন্ম সাথ দিবি? নুসরাত অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চোখ খুলে দেখে নিলয় নেই। হয়তো সে অনেক আগেই চলে গিয়েছে, হয়তো প্রতিবারের ন্যায় এবারও তার ভালোবাসার কথাটা শুনতে পায়নি। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? কেউ ভালোবেসে পিছনে ছুটেছে, আর কেউ সেই ভালোবাসাকে ছুঁড়ে ফেলেছে। দুনিয়াটাই কি বিচিত্র, বলা যায় না কে কখন কি করে। এগুলো চিন্তা করে নুসরাতের চোখ থেকে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে। কি রে, কেমন প্রতিবারের ন্যায় এবারও মনে হয় জানাতে পারিস নাই? সেই ছোটকাল থেকেই পড়ে আছিস, নীলের তো কিচ্ছু নেই, তারপরও কেন তার পিছনে ছুটতে হবে? ভালোবাসাগুলো খুবই বেহায়া হয়, তার কিচ্ছু চায় না। তার মাঝে থাকা সুন্দর মনটা আমি দেখেছি। সেই ছোট্টকালে যখন বাবা তাকে নিয়ে আসে, তখন তোর কোলে ছিল 3 বছরের শিশুকন্যা। আজকে সেই শিশুকন্যার বয়স 12 বছর পূর্ণ হলো। আমি দেখেছি রাতের পর রাত বোনকে আগলে নিয়ে বড় করতে। সারাদিন আব্বুর সাথে থাকলেও সময় পেলে এসে পড়তো বোনের খোঁজে। একটা মানুষ নিজের বোনকে এতটা ভালোবাসতে পারলে যে তার বোন তাকে আপন করে নিবে, তাকে কেমন ভালোবাসবে বল? এটা বলে নুসরাত চলে যায়। এদিকে আড়াল থেকে রিফাত বের হয়ে এসে আবিরের কাঁধে হাত রেখে বলে, নীলের মাঝে মাঝে এমন কি আছে যে তোর মাঝে নেই বলতো? তোকে ভালোবাসতে পারে না? নীলকে যখন কিং নিয়ে আসে তখন আমাদের সময় বসে ছিল, কিন্তু কিং আমাদেরকে কখনোই সাথে করে নিতেন না, নীলকে নিয়ে দিতে। নীলের কাছে এমন কি আছে যা আমাদের মাঝে পড়ে না? সঠিক সময়ের অপেক্ষা করতেছি, রাজ্য রাজা দুজন একসাথে হাতিয়ে নেওয়ার। আমি যাকে চাই সে আমার না হলে কারো হতে দিই না।
নিলয় নিজের রুমে চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ একজন এসে জড়িয়ে ধরে। আচমকা এমন হওয়ায় হতভম্ব হয়ে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে নুসরাত তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সাথে সাথে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, কি করছিলি তুই? আমাকে জড়িয়ে ধরলি কেন? মাথা গেছে তোর? কেন বুঝিস না? আমি তোকে ভালোবাসি। আজকে বলতে বাধ্য হলাম, কারণ তোর পেছনে মেয়েরা ঘুরঘুর করে, এটা আমার সহ্য হয় না। আমি আব্বুকে বলবো। এটা বলে নুসরাত নিলয়ের কাছে এসে জড়িয়ে ধরে। নিলয়ের ঠোঁট নিজের দখল করে নেয়। 5 মিনিট পর ছেড়ে চলে যায়। এদিকে নিলয় হতভম্ব হয়ে যায়। সারা দেশের মানুষ তার কথায় উঠে বসে, আর আজকে একটা মেয়ে তাকে কিস করে চলে যায়। সে কিছুই করতে পারল না। ব্যাপারটা খুবই মারাত্মক। নিলয় কিং আপনাকে মিটিংয়ে যেতে বলেছে, আর্জেন্ট। যা, আসতেছি। বলে নিলয় চলে যায় মিটিংয়ে। নিলয়কে দেখে সবাই দাঁড়িয়ে যায়। আসলে নিলয় কিং না হলে কি হবে? কিংয়ের সব কাজ সে একাই হ্যান্ডেল করে, তাই সবাই নিলয়কে চিনে। কতটা হিংস্র নিলয়ের মাঝে। আমি দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছি, তাই চিন্তা করতেছি আমার জায়গাটা যে কোনো একজনকে দেওয়া উচিত, যে ভালোভাবে আঞ্জাম দিবে। তোমরা কি বলো? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলছেন। আপনার পর তো আমাদের একজন দরকার, যে আমাদেরকে রক্ষা করতে পারবে। আমি ভেবে নিয়েছি একজনকে তোমরা বললে আমি বলতে পারি, হয়তো তোমাদের পছন্দ হবে। কে হতে পারে? সকলে উচ্চ স্বরে বলল, জি বলুন। আমি ভেবেছি নিলয়কে বানাবো, কারণ নিলয়ের কথা বলার স্টাইল, নিলয়ের ভঙ্গিমা সব একজন মাফিয়া সাজে। আপনারা কি বলেন? ওইদিকে আবির আর রিফাত দাঁড়িয়েছিল মাফিয়া কিং রাজুর পাশে। তারা দুজন মাফিয়া কিংয়ের সার্বাঙ্গিক দেখাশোনার জন্য। দুজনের দিকে তাকালে বুঝতে পারত কতটা হিংস্র তারা দুজন। এভাবে কিছু দিন যাওয়ার পর একবার যদি কেউ আবির আর রিফাতের দিকে তাকাতো, তাহলে দেখতে পারত মানুষ কতটা হিংস্র হতে পারে। এভাবে কিছুদিন যাবার পর মাফিয়া কিং রাজু নিলয়কে তার রুমে ডাকে। আসলে নিলয়, আবির, রিফাত মাফিয়া কিং রাজুর খুবই বিশ্বস্ত মানুষ, তাই তাদের নিজের বাড়িতেই থাকতে দিয়েছেন। নিলয়ের সাথে তো ওয়াজিয়া আছে। নিলয় কিংয়ের রুমে যাবার পর দেখতে পেল উনি গম্ভীর মুখ করে বসে আছে। নিলয় সালাম দিয়ে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে। নিলয়, তোকে কিছু কথা বলার ছিল। আশা করি আমার কথাগুলো শুনে ফেলে দিবি না। আপনার কথা কি আমি কখনো ফেলেছি? সেই ছোট্টকালে আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন। আপনার জন্য এক প্রকার বোনটাকে নিয়ে জীবন্ত আছি। জানিস তো, আমার বয়স হয়ে গিয়েছে, আর বেশি দিন বাঁচবো না। এসব কথা শুনতে হলে সরি, আমি পারবো না। আপনার মুখে এগুলো বলিয়েন না জীবনও। আরে, পুরো কথাটা শোন। আমি বলতে চাইছি আমার বয়স হয়ে গিয়েছে, এখন আর আগের মতো নেই। নুসরাতের একটা ব্যবস্থা করে দিতে পারলেই বাঁচি। ঠিক বলেছেন। তাহলে কি ভাবলেন, কি করা যায়? আমি নুসরাতকে বিয়ের কথা বলেছি। সে প্রথমে না করে, কিন্তু তারপরেই কি বলে বলুন। বলে, আব্বু, আমি একজনকে ভালোবাসি, আমার জীবন থেকে বেশি। বিয়ে করলে তাকেই করব, এটা ফাইনাল। আর যাকে আমি ভালোবাসি তাকে তুমিও ভালোবাসো। প্লিজ আব্বু, আমি তাকে ছাড়া বাঁচবো না। কে সে যাকে ছাড়া আমার মেয়েটা বাঁচবে না? এতটুকু তো কথা বললেই হয়। তা ছেলেটাকে ডাকিস, একটু কথা বলে দেখবো নে। আব্বু, ছেলেটা নিলয়। আমি নিলয়কেই ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। তবে আব্বু, আমার কাছে লাগে নিলয় আমাকে ভালোবাসে না। প্লিজ, তবুও আমার নিলয়কেই চাই। তা আমার মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে। মা মরা মেয়েটাকে আমি কখনো কোনো কিছুর আবদার অপূর্ণ রাখিনি। সে তোমাকে চেয়েছে, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। তুই রাজি হয়ে যা, আমার মুখ দেখে হলেও। শুধু বলে আপনার ইচ্ছে? তবে একটা সত্য, আমার বোনটাকে দেখে রাখতে হবে। এটা আবার নতুন কি? তোর বোনকে স্কুল থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সাথেই থাকে, তোর বোনটাও সারাদিন ওর সাথেই থাকে। নিলয় চলে আসে। আসলে সেও যখন ছোট ছিল, কিংয়ের কাছে আসে, তখন থেকে নুসরাত তার সাথে এভাবে আচরণ করত। তখন নুসরাতের বয়স ছিল 14 বছর। 14 বছরেই যে পরিমাণ পাকনামি ছিল। নিলয় প্রথমে আসার পরে নিলয়ের সাথে অনেক মজা করে, তবে ওয়াজিয়াকে নিজের সাথে আগলে নেয়। ওয়াজিয়াকে খাইয়ে দেওয়া, ঘুম পাড়ানো সব নুসরাতই করত। যখন 16 বছরে পা রাখে, তখনই নিলয়কে বলেছিল, ভালোবাসি তোকে, অনেক ভালোবাসি। তখন নিলয় হেসে চলে গিয়েছিল। এরপর থেকে নিলয়কে হুটহাট জড়িয়ে ধরা, হুট করে কিস দিয়ে পালিয়ে যাওয়া, এগুলো করতো।
নিলয় কিছু বললেই নেকা কান্নার ভান ধরে আব্বুকে ডাকতো। নিলয় সেই ভয়ে চুপ থাকতো। আর আজকে তার ভালোবাসার পূর্ণতা পেল। নিলয় যে শুধু এড়িয়ে চলতো তা না, নিলয়ও ভালোবেসে ফেলেছিল। কিন্তু নিলয়ের জীবনে জড়াতে চায় না যদি বোনটাকে না দেখতে পারে। আর নিলয়ের কালো অতীতটা পীড়া দিত। এগুলো ভেবে নিলয় আনমনে হাঁটতে হাঁটতে নিজের রুমে প্রবেশ করে। রুমে যেতেই আচমকা কেউ নিলয়কে জাপটে ধরে। নিলয়ের বুঝতে অসুবিধা হলো না অপর পাশের মানুষটা কে হতে পারে। সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি কথাটা বলতে বলতে আমি তোকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। তোর কথা বলার ধরনটা আমাকে মুগ্ধ করেছে। তোর মেয়েদের প্রতি সম্মানটা আমাকে খুব করে ভাবাতো। যে অন্য মেয়েদের এত সম্মান করে তাহলে স্ত্রীকে কেমন সম্মান আর ভালোবাসতে পারে। তোকে খুব ভালোবেসে ফেলেছি, খুব ভালোবেসে ফেলেছি। আমাকে ভালোবাসলে কষ্ট পেতে হবে, আমার কোনো নিষ্ঠুরতা নেই। সেখানে তুই কিভাবে থাকবি? তোর বোনটাকে আগলে রাখতে হলেও তো একজনের প্রয়োজন। আমাকে না হয় তোর বোনের জন্য হলেও রেখে দে। কথা দিচ্ছি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হাত ছাড়বো না। ভালোবাসি কিভাবেই বা সঙ্গ ছাড়ি। নুসরাতের কথাগুলো নিলয়ের মনে দাগ কাটে। কারণ এভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে তা নিলয়ের জানা ছিল না। নিলয় মুচকি হেসে নুসরাতকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে তারা গভীরে চলে যায়। এদিকে সহ্য হচ্ছে না, এতদিন ধরে পোশাকুর মতো আছি, কিন্তু আমরা দুজন কি পেলাম? কিছুই না। ওই নিলয় রাজা রাজকন্যা দুটোই পেল। আবির, তুই যে নুসরাতকে ভালোবাসিস, কই তোকে তো কখনো পাত্তা দিল না। আজকে দেখলাম রিনোকে জড়িয়ে ধরেছে। রাগে আবিরের সামনে থাকা কাচের জিনিসগুলো ভেঙে ফেললো। রাগে গজগজ করতে করতে বলে, রাজকন্যার রাজ্য দুটোই আমার চাই। কালকের মধ্যে মাফিয়া কিংয়ের চেয়ারে আমরা বসবো। নিলয় আর নুসরাতের বিয়ের কথাও পাকাপোক্ত হয়ে গিয়েছে। তারা বেশ খুশি। নিলয় তো খুশি, তার বোনটাকে দেখে রাখার জন্য অন্তত একজন আছে। নিলয় আর নুসরাত বসে আছে, তখনই রায়হান দৌড়ে আসে তাদের কাছে, এসে বলে, নিলয় কিং আর নেই। কিংকে রিফাত আর আবির মেরে ফেলেছে। পালিয়ে যা তোরা, তোদেরকেও মারতে আসছে। মাফিয়া কিং হওয়ার নেশা তোদের নেশাক্ত করে দিয়েছে। তখনই একটা গুলি এসে রায়হানের মাথায় লাগে, সেখানেই নিস্তেজ হয়ে যায়। রাজার রাজ্য দখল করার জন্য সবাই উৎপাত করে, কিন্তু রাজা শেষে একজনে থাকে। রাজাকে কখনো প্রজারা কিছুই করতে পারে না, কারণ রাজার চাল নীরবের রাজাই দেয়। নিলয়ের কথা শুনে আবির বলে, তোর মতো না হয়, তোর থেকে কোনো অংশে কম না। আমি তোর থেকে হাইটে যেভাবে বলিস সুদর্শন, আর তুই দেখ তুই কি শ্যামলা চেহারা, তবুও নুসরাত তোকে পাগলের মতো পছন্দ করে। আর আমি যে নুসরাতকে পছন্দ করি তার বেলায় কি অবহেলা নিতে পারছি না। আরেক বুড়ো, এতদিন ধরে তার ডান হাত হয়ে কাজ করতেছি, আর সে তোকে মাফিয়া কিং বানিয়ে দিল। কেমনে থাকি বল? তোকে মেরে রাজ্য আর রাজকন্যা দুটোই নিব। তোর বোনটাকেও তো মারতে হবে। এটা বলেই ওয়াজিয়াকে নিয়ে আসে রিফাত। রিফাতের কোলে ওয়াজিয়া। কোল থেকে নামাতেই ওয়াজিয়ার মাথায় কাঠের টুকরা দিয়ে বাড়ি মারে। ওয়াজিয়া মাটিতে পড়ে যায়। আবির পিস্তল বের করে নিলয়কে বরাবর গুলি ছুড়ে। তখনই সামনে এসে যায় নুসরাত। নিলয়, তুই চলে যা, এখান থেকে অনেক দূর চলে যা, যাতে এমন কিছুই আর তোর জীবনে না আসে। তোর সাথে সংসার করার খুব ইচ্ছে ছিল রে, তা হয়তো আমার কপালে নেই। ওয়াজিহাকে নিয়ে চলে যা, আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিস। এটা বলে আস্তে আস্তে নুসরাত নিস্তেজ হয়ে যায়। একদিন সময় আসবে, সকল মানুষ আমাকে খুঁজবে, মাফিয়া কিংয়ের আশ্রয়ে আসতে চাইবে। সবাই চেষ্টা করবে দেশ থেকে কাকশিয়ালগুলোকে দূর করতে। মাফিয়া কিং তখন আগমন করবে ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে। সেদিন তলোয়ারের মাথা থেকে একটা কাকশিয়ালও রক্ষা পাবে না। সবাই পছন্দ করে রং দিয়ে হোলি খেলতে, আর আমি মাফিয়া কিং পছন্দ করি রক্ত দিয়ে হোলি খেলতে। এটা বলার সাথে সাথে একটা প্রাইভেট কার তাদের সামনে আসে আর মাফিয়া কিং আর ওয়াজিয়াকে নিয়ে চলে যায়। কল্পনা থেকে বের হয়ে সবাই ততক্ষণে নিলয়ের পাশে এসে দাঁড়ায়। সাইফুল, তার মানে তুই সেদিন নিলয়কে নিয়ে গিয়েছিলি? আগেই সন্দেহ করেছি নিলয়ের সাথে তুইও মিলেছিস। কি মনে করছিলি সিংহকে মেরে ফেলবি এত সহজে? আরে সিংহ সিংহই হয়, তাকে মারা কল্পনার সাথে। কারণ হলো সিংহ তার রাজ্য রক্ষা করে,
সেখানে প্রজারা তাকে ভালোবাসে, তেমনটাই আমি। সবার কথা বলার মাঝেই হঠাৎ নিলয় মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে নিকৃষ্ট জগতের এই খেলার মাঠে। নিলয়ের এমন কাতর অবস্থা দেখে এসকে নীল বলে চিল্লিয়ে ওঠে। আসলে ভালোবাসা কি অদ্ভুত, তাই না? কিছুদিন আগে যার অস্তিত্ব বিলীন ছিল, আর আজকে তার জন্য অশ্রু প্রভাবিত হচ্ছে। মায়া আর ভালোবাসা দুটোই খারাপ জিনিস। নিলয় আস্তে আস্তে মুখ তুলে পিছনে তাকালো। অন্ধকারে মুখ ঠিক বোঝা যাচ্ছে না, তবে মাফিয়া কেউ হবে। মাথায় কালো হুডি, কোট প্যান্ট পরা, ভাবেই বোঝা যাচ্ছে এটা একজন মাফিয়া। কে তুই? তোর এত বড় সাহস আমার ভালোবাসার গায়ে রক্ত ঝরালি? তোকে আমি মেরে কুত্তা দিয়ে খাবো শালা মা। এসকের কথা শুনে অন্ধকারে থাকা আগন্তুক বের হয়ে আসে। আমার পরিচয় শুনে আবার তোদের চোখ বেরিয়ে যাবে না তো? আগন্তুকের ভয়েস শুনে মনে হচ্ছে না কোনো কম বয়সী হবে, কারণ ভয়েসের মাঝে বয়স্ক একটা ভাব। বলার ধরনটা আবার ভিন্ন, কেমন স্টাইল করে বলার ধরন। তবে আগন্তুকের কথাগুলো বেশ গম্ভীর মনে হচ্ছে। অনেক বছর ধরে কথা বলে না কারো সাথে। রাজত্ব তৈরি করেছি আমি, রাজ্য আমার। আর কোত্থেকে নিলয় এসে মাফিয়া জগৎটা দখল করে নিল? মাফিয়া মাফিয়া মাফিয়া। কুত্তার বাচ্চা, তোকে আমি কুপিয়ে মারবো। তুই আমার কলেজায় আঘাত করেছিস, তোর কলেজা আমি ছিঁড়ে নিয়ে কুত্তাকে খাবো, মনে রাখিস। আমি কে, কি আমার পরিচয় তা জানলে তোরা ঠিক থাকবি তো? আমার মুখ দেখলে তোদের মাথা ঘুরে যাবে। কুত্তার বাচ্চা, কে তুই? দেখি কে তুই? তুই আমার নীলের রক্ত বের করেছিস। তুই জানিস কে তোর রক্ত দিয়ে গোসল করবে? এসকের আগে বাঁধন খোলার চেষ্টা করছে। আগন্তুক আলোতে আসে, এসে মুখ থেকে মাস্ক সরাতেই এসকে সহ নিলয় চমকে ওঠে। কারণ এই মানুষটা তাদের খুব কাছের। কেউ যেন বিশ্বাস করতে পারছে না এতদিন এই মানুষটাই তাদের সবাইকে নিয়ে খেলছে। আসলে গ্যাংস্টার রাজত্বটাই এমন, কেউ কারো না। কে কখন নিজের চাল দিয়ে খেলাটা ঘুরিয়ে দেয় কেউই জানে না। স্পষ্ট সুরে এসকের মুখ থেকে আব্বু ডাকটা বেরিয়ে আসে, যা শুনে নিলয় ছাড়া সবাই বেশ অবাক হয়। সবার একটাই প্রশ্ন, কে এই আগন্তুক যাকে এসকে আব্বু বলে সম্বোধন করছে? কে তোর বাপ? আমি আমি কেন তোর বাপ হতে যাব? আমি তোর বাপ না। আগন্তুকের কথা শুনে এসকে সহ নিলয়ও চমকে ওঠে। এতক্ষণ নীরব দর্শকের ন্যায় সব কিছু শুনেও চুপ করেছিল, কিন্তু আগন্তুকের মুখ থেকে বাবা শব্দটা অস্বীকার করা শুনে নিলয় চমকে ওঠে। এটাই তো নূরের বাবা, যে কিনা এই ঘটনার প্রাণ হারায়। আসলে কি উনি সেই রাস মাহমুদ নাকি অন্য কেউ? এতক্ষণ নিলয় একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল। এখন অস্পষ্ট সুরে বলে, আঙ্কেল, আপনি বেঁচে ছিলেন? আর এগুলো কি বলতেছেন? আপনিই তো নূরের বাবা। আর আপনার এই অবস্থা কেন? আর আপনার মাফিয়া রূপে কেন? আচ্ছা, তোদের একটা গল্প বলি, শোন। আমি আর আয়ান মাহমুদ একই কলেজে পড়তাম। আমাদের দুজনের মাঝে বেশ বন্ধু ছিল। একই সাথে কলেজে আসা, একই সাথে যাওয়া। তবে আয়ান ছিল বড়লোক বাবার মায়ের সন্তান, আর আমি ছিলাম বস্তিতে থাকা একজন রিক্সা চালকের সন্তান। আমার বাবার ইচ্ছা ছিল আমাকে লেখাপড়া করিয়ে অনেক বড় কেউ বানাবে। সেই সুবাদে আমি কলেজে যেতাম। সেখানে আয়ানের সাথে দেখা। আয়ান বেশ সুদর্শন আর মিশুকে ছিল। কলেজে সব মেয়ে তার সাথে কথা বলার জন্য দিওয়ানা ছিল, কিন্তু আমাকে কেউ পাত্তা দিত না। সবাই দূর দূর করতো আর বলতো বস্তির ছেলে। তখন আমার খুব খারাপ লাগতো, কিন্তু যখন আয়ানের সাথে সবাই কথা বলতো, হাসাহাসি করতো, তখন খুব হিংসা হতো। কারণ আয়ান বড়লোক, তাই তার সাথে সবাই কথা বলার জন্য পাগল। এভাবে আমরা দুজন ভার্সিটিতে উঠি। সেখানে প্রথম দেখাতে একটা মেয়েকে আমি পছন্দ করে ফেলি, বলতে পারিস ভালোবেসে ফেলি। কিন্তু ওই মেয়েটাও আমাকে না আয়ানের সাথে কথা বলে। কিছুদিন পর আয়ান বলে ওই মেয়েটাকে নাকি সে ভালোবাসে। এটা শুনে আমার অনেক রাগ হয়, কিন্তু তখন কিছু বললে হিতে বিপরীত হতো, তাই কিছু বলিনি। হিংস্রতাকে সাইডে রেখে হাসি মুখে বলি, তাহলে প্রপোজ কর। ওই দিনই আয়ান মেয়েটাকে প্রপোজ করে আর রাজি হয়ে যায়। এটা দেখে আমি সব কিছু থেকে চলে যাই। ভার্সিটি, বাসা সব চেঞ্জ করে চলে যায় অন্যত্র। আমাদের ভার্সিটি লাইফ শেষ। চাকরির ইন্টারভিউ দিতে আয়ান মাহমুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যাই। তখন আমি এতটাই চাকরি নিয়ে মগ্ন ছিলাম, অফিসের নাম কি তাও জানি না। ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে আবার আয়ানের সাথে দেখা। সে প্রথম দেখাতেই আমাকে চিনে ফেলে। তখন আমাকে সেখানকার ম্যানেজার পদে চাকরি দিয়ে দেয়। এভাবে চলছিল আমাদের জীবন।
আগন্তুকটা সিগারেটে একটা লম্বা টান দিয়ে আকাশে উড়িয়ে দেয়, আর বাকিরা সবাই তার দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। তাদের মাঝে মুস্কান আর সানজিদাও এসে সাইডে দাঁড়ায়, যা সবার অজানা। আগন্তুক আবার বলতে শুরু করে। হঠাৎ একদিন আয়ান আমাকে বলে তার মেয়ের হয়েছে, আর তার আজকেই প্রথম জন্মবার্ষিকী। তখন আমার মনে পড়ে যায় পিছনের কথা। জিজ্ঞেস করে জানতে পারি সে মেয়েটাকে নাকি বিবাহ করেছে। ওই দিন আমি জন্মবার্ষিকীতে গিয়ে তাকে দেখে চোখ সরাতে পারছিলাম না। একটা মেয়ে সন্তান, তাতেও তার রূপের মাঝে অপ্সরা পরাজিত হবে। তখন আমার আগের হিংস্রটা আবার বেরিয়ে আসে। সে তো আমার হতো যদি মাঝখানে আয়ান না আসতো। তখন থেকে আমি পরিকল্পনা করি কীভাবে তাকে আমি পাবো। একদিন আয়ান বলল সে নাকি পাহাড় অঞ্চলের কাছে অফিসের কাজে যাবে। তখনই আমি পরিকল্পনা করি তাকে মেরে ফেলার। তার ড্রাইভারকে টাকা দিয়ে কিনে ফেলি। পাহাড়ি অঞ্চলের কাছে গাড়ি আসতেই স্পিড করে ড্রাইভার নেমে যায়, আর আয়ান খাদে পড়ে যায়। ড্রাইভারকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়, যাতে সবাই মনে করে ড্রাইভার সহ আয়ান মারা গেছে। যখন খাদ থেকে লাশ উঠানো হয় তখন সবাই আয়ানের লাশ পায়, আর সবাই মনে করে ড্রাইভারের লাশ হয়তো গভীরে কোথাও। অনেক খুঁজে না পাওয়ায় সবাই আয়ানের লাশ নিয়েই চলে যায়। এদিকে আমি মহা খুশি। তার কাছাকাছি যাওয়ার জন্য অনেক প্রচেষ্টা করি, সফলও হই। অনেক কিছু বুঝিয়ে বাচ্চা সহ বিবাহ করি। সে মেয়েটা কে জানিস তোরা? সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের দিকে। এতক্ষণ সবাই তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। রাজের কথাই সবাই বলল কে। গ্যাংস্টার জগতে কিং নিলয়ও এক ধ্যানে তাকিয়ে আছে। কি অদ্ভুত তাই না? কি আজব দুনিয়া। কে কখন কোথায় যায় বলা যায় না। যাকে মৃত মনে করেছে সেই সবার সাথে খেলা খেলেছে। সবাই সবাইকে বড় মনে করে, কিন্তু তার থেকেও বড় কেউ আছে তা মাথা থেকে সরিয়ে ফেলে। কি অদ্ভুত। সে আর কেউ না, সে হলো নূরের আম্মু রাবেয়া বেগম। আর নূরের বাবার নাম আয়ান মাহমুদ। ছোট বাচ্চা নূর ছিল। আগন্তুকের কথাটা যেন বিস্ফোরণের মতো মনে হলো, কারণ নূর যাকে নিজের আব্বু মনে করত সেই নূরের আব্বুর হত্যাকারী। কি অদ্ভুত দুনিয়া। কে কখন বেইমানি করে তা বলা মুশকিল। নূর যাকে পিতার আসনে বসিয়েছিল সেই তার পিতার ছায়াটা তার থেকে কেড়ে নেয়। আগন্তুক আবার বলা শুরু করলো। ভালোই চলছিল। হঠাৎ একদিন অফিস থেকে বাড়ি এসে জানতে পারি রাবেয়ার নাকি ছোটবেলার বেস্ট ফ্রেন্ড এসেছে। ড্রয়িং রুমে গিয়ে দেখি একটা লোক আর সাথে একটা মহিলা বসে রাবেয়ার সাথে হাসাহাসি করতেছে। আমি সেখানে তাদের সামনে যেতে রাবেয়া লোকটাকে দেখিয়ে বলল, রাজ, এটা আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। এতদিন বিজনেসের জন্য বাইরে ছিল, আজকেই এসেছে। লোকটার সাথে পরিচিত হলাম। লোকটা আর কেউ না, নিলয়ের আব্বু। তাদের কোম্পানি আয়নের কোম্পানি থেকে বড় ছিল। আমি ফ্রেশ হয়ে এসে দেখি সবাই ড্রয়িং রুমে। নিলয় আর নূর একজন আরেকজনের সাথে খেলা করছিল। আমি ড্রয়িং রুমে যাওয়ার পর রাবেয়া যা বলল তা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। হিংস্রতা এসে আমার শরীরে ভর করে। তখন রাবেয়া বলে আজকে থেকে নাকি আয়ানের যাবতীয় সম্পত্তি ও আয়ানের সব অফিস নাকি আহনাফ মানে নিলয়ের বাবার আন্ডারে থাকবে। এটা শুনে আমার প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যায়, কারণ সব কিছুর মালিক আয়ান ছিল। সে নেই এখন তার স্ত্রী পাবে, তাহলে মাঝখান থেকে আহনাফ কোথা থেকে আসলো? সেদিন তাদের সাথে কথা বলে ড্রয়িং রুমে থেকে চলে যায়, আর চিন্তা করতে থাকি এত কিছু করেছি রাবেয়াকে পাওয়ার আশায়, এখন আসলো সম্পত্তি। এগুলিকে হাতছাড়া করলে পথে আসতে হবে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। তখন রাবেয়ার গর্ভে আসে অজিহা। অজিহা আসতে আমার জন্য ভালোই হয়, কারণ অজিহা শরীরে আমার রক্ত, তাই আমি চুপ থাকি। কিন্তু বিপত্তি হয় যখন রাবেয়া ছোটোবেলাতে নিলয় আর নূরের বিয়ে ঠিক করে। আমি কিছু বলতেও পারি নাই, কারণ কথায় আছে না, যদি ঘরের আর বাইরের সব কিছু নারীর কন্ট্রোলে থাকে তাহলে নারীকে কিছু বলা যায় না। আমিও তেমন কিছু বলতে পারিনি। রাবেয়া সব সম্পত্তি নিলয় আর নুরিকে দিয়ে দিবে পরিকল্পনা করে। আমি অজিয়াকে দেখিয়ে বলাই যে আমাদের যে অফিসগুলো দেখতেছি তার বেশিরভাগের মাঝে নাকি আহনাফের অবদান আছে। তার জন্য নাকি আয়ান সব কিছু করতে পেরেছে। অজিয়াকে নাকি আমার যে পাওনা আছে তার থেকে, আর রাবেয়ার নামে যে একটা অফিস আছে আর 2 বাড়ি তা লিখে দেবে। বাকি যে 10 থেকে 15টা বাড়ি তা নিলয় আর নূরের নামে। বল তোরা, এখন আমার কি করা দরকার? এত কিছু করলাম, আয়ানকে কাটা মানে আমার জীবন থেকে সরিয়ে দিলাম। এখন মনে হচ্ছিল আয়ান থেকে আহনাফ আমার বড় কাটা।
রাজ কথাগুলো বলে আবার সিগারেটে একটা টান দিয়ে আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছেড়ে দিয়ে হাহা করে হাসতে থাকে। এতক্ষণ সবাই নীরব দর্শকের ন্যায় শুনছিল। মানুষ, নারী আর টাকার জন্য কত কি না করতে পারে তা রাজকে না দেখলে কেউই বুঝতে পারতো না। এতদিন সবাই ভয় পেয়েছে এসকের তাণ্ডবে, পরে আসলো মাফিয়া কিং, এখন মনে হচ্ছে সবার উপরে রাজ মাহমুদ। রাজ বলা শুরু করলো, তখন আর কি, আহনাফ সহ তার পুরো ফ্যামিলিকে টার্গেট করি মেরে ফেলার। বেশ কয়েকবার অ্যাটাক করাই, কিন্তু কাজ হয়নি, বেঁচে যায়। তবে যখন আমাদের বাড়ি নূরের জন্মদিনের উপলক্ষে আসার কথা, ওই দিন আর ড্রাইভারকে দিয়ে গাড়ির ব্রেক কেটে দেয়, আর ড্রাইভার অজুহাত দেখিয়ে চলে যায়। ওই দিনটা খেলা জমে যায়। আহনাফ ও তার স্ত্রী ট্র্যাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু নীলাই যে স্কুলে ছিল তা আমি জানতাম না, রাবেয়া জানতো। যখন তারা অ্যাক্সিডেন্টে মারা যায় তখন রাবেয়া নিলয়কে বাড়িতে আনে। নিলয় বোঝা হয়ে রয়ে যায়। নিলয় বা নূরকে তা বাঁচিয়ে রাখলে হবে না, কারণ সম্পত্তি তো এই দুইজনের নামে। তাই আহনাফ মরা কিছুদিন পর প্ল্যান করি, প্ল্যানে সামিল রাখি আমার বখাটে কিছু বন্ধুদের, যারা আমার আর রাবেয়ার বিয়ের দিন আসছিল, তানভীর, নাজমুল আর আফতাব। ওদের দিয়ে রাবেয়াকে দর্শন করাই। নূরকে নিলয় মেরে ফেলি, সব ঠিক ছিল, আমি মরার অ্যাক্টিং করি। কিন্তু হঠাৎ নিলয় উঠে দৌড়ে উপরে চলে যায়। যখন তারা রাবেয়াকে নিয়ে ব্যস্ত ছিল, তাদের অগোচরে আমার মেয়ে অজিয়াকে নিয়ে চলে যায়। তখন আমি কিছু বলতে পারিনি, তবে পরে ওদের দিয়ে অনেক খোঁজ নিই, কোথাও পাওয়া যায়নি। আর নূরকে তো মনে করেছি মরে গিয়েছে। কিছুদিন আগে এসকে সম্বোধন জানতে পেরে চিনতে পারি এসকে হচ্ছে আয়নের মেয়ে নূর। নিহতের কি নির্মম পরিহাস দেখ। সেই ছোট্ট নিলয় বসে আছে মাফিয়া কিংয়ের চেয়ারে, আর আমি বসে আছি সেই হোয়াইট মাফিয়ার চেয়ারে। কোনো কিছু করতে গেলেও মাফিয়া কিংয়ের কাছ থেকে অনুমতি লাগতো। তবে ভালোই হয়েছে, এখন আমি তোকে মেরে মাফিয়া কিংয়ের চেয়ারে বসবো। আই অ্যাম দ্য কিং অফ গ্যাংস্টার সিটি। মাস্তানি দ্য মাইন্ড, সিটি ইজ মাই ইউনিভার্স। এখানে আমি যা বলবো তাই। নো মিস্টার রাজ, আমি সেটা হতে দেব না। গ্যাংস্টার শহরটা পুরোটা আমার। আমি সব কিছু আমার হাত করেই তৈরি করে নিতে চাই। নিলয় ইজ ব্যাক ব্রো। একটাই গেম, যার নাম মাইন্ড গেম, আর একজন কিং না, আই অ্যাম দ্য কিং। কথাটা শেষ করতেই পারেনি রাজ, তার আগেই একটা গুলি চলে, আর গুলিটা যে ওনার পায়ে লাগে। আবির হাসতে হাসতে বলে, বন্ধু বন্ধু বন্ধু, বন্ধুদের মাঝে শত্রুতা মানায় না ব্রো। আমি হিংস্র, আমার থেকে দূরে চলে যা, না হলে আমার শহরে কারো অস্তিত্ব আমি রাখবো না। নিলয়ের কোনো নিজস্ব শহর থাকে না, নিলয় যেখানে যায় সে দুনিয়াটা তারই হয়ে যায়। আবির কথাটা বলতে বলতে নিলয়ের দিকে গুলি চালায়। নিলয়ের কাঁধ বরাবর গুলিটা এসে লাগে। নিলয় পিছনে ছিটকে মাটিতে মুখ থুবড়ে পড়ে। নিলয় আর উঠে না। আবির হাসতে থাকে। বৃষ্টি শুরু হয় প্রচণ্ড বেগে। আবির উপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, পুরো গ্যাংস্টার জগৎটা এখন আমার। না আছে নিলয় আর না আছে অন্য কেউ। যারা আছে তারা দুর্বল, আমার কোনো ইমোশন নেই, আর না আছে দুর্বলতা। আমি একা থাকতে চাই, আমার শহরে আমি একাই রাজত্ব করতে চাই। কিন্তু সেটা হবে না, আমি বেঁচে থাকতে কখনো হতে দেব না। আবির ঘুরে তাকায়। সাইফুল দাঁড়িয়ে আছে, হাতে পিস্তল। আবিরের দিকে তাক করে গুলি ছোড়ে। আবির একটু সরতেই গুলিটা হাতে লেগে হাত ফুটো করে বেরিয়ে যায়। আবির জোরে চিৎকার দিয়ে উঠে। মাটিতে বসার আগেই জোরে বলতে থাকে, তুই আমাকে মারবি? এই আবিরকে? তোকে আমি... কথাটা বলে পিস্তল ধরে সাইফুলের বুকে দুটো গুলি করে আবির। সাইফুল পিছনে সরে যেয়ে গাড়ির সাথে বাড়ি লেগে মাটিতে পড়ে যায়। তখনই অন্ধকার থেকে মুস্কান চিল্লিয়ে ওঠে। আসলে তারা প্রথম থেকেই ছিল, কিন্তু মাঝে কথা থেকে একজন বৃদ্ধ মহিলা এসে নিয়ে যায়। সেখান থেকে ছুটে এসে দেখে নিলয় মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে, আর সাইফুলের বুকে গুলি করেছে। তখনই সানজিদা মুস্কানের মুখ চেপে ধরে। কেউ টেরও পায়নি তাদের আগমন বার্তা। এসকে, আমার তো কোনো দোষ ছিল না, আমি তো আপনার হয়ে কাজ করেছি, আর আজকে আপনি আমাকে মেরে দিলেন। তোকে আমি এত বছর ধরে নিজের সাথে রেখেছি, আর তুই কিছু টাকার জন্য হুবাইট গ্যাংয়ের কাছে আমার খবর ফাঁস করতি। এটা বলে এসকে পর করে আরও দুটা গুলি করে ইয়াসমিনের বুকে। ইয়াসমিন ধপ করে মাটিতে পড়ে যায়। গ্যাংস্টার জগতের কি নির্মম খেলা। নিজেদের লোকেরাই নিজেদেরকে মারছে, আপন লোকটাও এখন চরম শত্রু।
আবির শব্দ করে হাসে, বসা থেকে উঠে দাঁড়ায়, এসকের দিকে এগিয়ে আসতে থাকে। এসকে পিস্তল তুলে আবিরের দিকে গুলি করে, কিন্তু পিস্তল থেকে আর গুলি বের হয় না। আবির হাসতে হাসতে এসকের দিকে এগিয়ে আসে। এসকে পিছনে সরে যেতে থাকে। আবির এসকের খুব কাছে এসে জড়িয়ে ধরে মুখটা এসকের মুখের কাছে এনে বলে, রাজত্বের সাথে রাজকন্যা চেয়েছিলাম, কিন্তু নিলয়ের কারণে হলো না। তবে তোমাকে আমার মতো করে বানিয়ে নিব। এখন কোনো শক্তি। ধপ করে একটা শব্দ হয়। আবির এসকের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে। আবিরকে এসকে ফেলে দিয়ে মাটিতে। আবির মাটিতে পড়ে যেয়ে পেছনে তাকায়, দেখে দুটো মেয়ে এসে পেছনে দাঁড়ায়। এসকে দুইজনের দিকে তাকিয়ে থাকে। তিনজন চোখাচোখি করে দৌড়ে নিলয়ের কাছে যায়। নিলয়ের নিঃশ্বাস তখনও চলছে। নিলয়কে কয়েকবার ডাকে তারা। এসকে কাঁদতে কাঁদতে বলে, নিলয়, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তুমি একবার চোখ খোলো নিলয়, তোমাকে আমি বড্ড ভালোবাসি। নিলয় কিছু সময় পর আলতো করে চোখ মেলে তাকায়। শোয়া থেকে উঠে বসে ও। নিলয় তাকিয়ে দেখে আবির পড়ে আছে কিছুটা দূরে, আর রাজ পড়ে আছে পাশে। নিলয় বলে, এখনো অনেক খেলা বাকি আছে, এত তাড়াতাড়ি মরবো না। যাকে আঙ্কেল বলে ডেকেছি সে আমার মা বাবা ও তোমার মা বাবার হত্যাকারী, আর সে অজিয়া মানে মুস্কানের আসল বাবা। এটা শুনে রাজ ও মুস্কান এসকে অবাক হয়ে যায়। এতক্ষণে মুস্কানের সব কিছু মনে পড়ে যায়। যখন রিফাত মুস্কানরে কাঠ দিয়ে আঘাত করে, এখন স্মৃতিশক্তি চলে গিয়েছিল। এখন মুস্কানের কাছে সব পরিষ্কার। গ্যাংস্টার রাজ্যে প্রতিটা মানুষ গুটির মতো ছিল। একজনের মাইন্ড গেমে সবাই কাটা পড়ে গেছে। কেবল বেঁচে আছে রাজা আর রাজা। এখন খেলা হবে রাজা আর রাজার। নিলয় কথাটা বলে এগিয়ে আসে আবিরের দিকে। আবিরের কাছে এসে টেনে তুলে আবির নিলয়ের বুকে লাথি মারতে যায়, কিন্তু নিলয় তা ডিফেন্স করে নিয়ে নিজেকে সামলে আবিরকে লোহার রড দিয়ে হাতে জোরে বাড়ি দেয়। আবির মাটিতে পড়ে যায়। আবিরের কাছে যেয়ে নিলয় বলে, তোকে অনেক ভালোবেসেছিলাম। ভালোবেসে তুই যদি আমার কাছ থেকে মুস্কানকেও চাইতি, আমি রাজত্ব সহ মুস্কানকে দিয়ে দিতাম। কিন্তু কি করলি? বেইমানি করলি। মুসাদ আমাদেরকে নতুন জীবন দিয়েছে, মেরে দিলি। শোন না বন্ধু, তোকে মারবো না। চলে যা, অনেক দূরে চলে যা, নিজেকে গুছিয়ে নিস। যুদ্ধে অংশ নিলে যে পিছিয়ে যায় সে ভয় পায়। আমি পিছিয়ে যাব না। আবির, কেন এমন করছিস? মাফিয়া কিং হতে চাই। পারবি না? আদায় করে নেব। তাহলে মাফ করে দিস। তোকে মেরে আমি মাফ চাইবো না। আবির কোমর থেকে ছুরি বের করে পেটে চালান করে দেয়। নিলয় ছটফট করতে থাকে। আবির ছুরি নিয়ে এসে নিলয়ের বুকে ঢোকাতে যাবে, তখনই নিলয় সরে যেয়ে মাটিতে পড়ে থাকা পিস্তল হাতে নেয়। হাতে নিয়ে আবিরের দিকে ধরতেই আবির বলে, এ ভাই, কি করিস এগুলো? তোকে বন্ধু নয় ভাই ভাবতাম। পিস্তলটা নামা। মরণের সময় হয়ে গেছে তোর, আমার দিকে আগাবি না। নিলয়, কথা শোন ভাই, যা হয়েছে ভুলে গিয়েছি, মাফ করে দে। ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু বেঈমানকে কখনো মাফ করা যায় না। কথাটা বলেই নিলয় পিস্তলের ট্রিগারে চাপ দেয়। পরপর 3টা গুলি আবিরের বুকে যেয়ে প্রবেশ করে। আবির দূরে উড়ে যেয়ে পড়ে। এসকে সহ মুস্কান আর সানজিদা দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয় পেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। এসকে বলে, তোমার কিচ্ছু হবে না নিলয়, আমি হসপিটাল নিয়ে যাব, চলো আমার সাথে। নিলয়কে এসকে, মুস্কান, সানজিদা উপরে টেনে তুলে কাঁধে হাত জড়িয়ে সামনে আগাতে যাবে, তখনই পেছন থেকে শুনতে পায়, দোস্ত, গ্যাংস্টার জগতে একটা কথা ছিল, বিশ্বাস আর সম্পর্ক দুটোই আলাদা বিষয়। কেউ কিং হতে পারে না। রক্তগুলো দেখ, পানির সাথে স্রোতের মতো দূরে চলে যাচ্ছে। লাশগুলো একটু পরে জঙ্গলের শেয়ালগুলো এসে টেনে টেনে খাবে, কিন্তু সেটা আমাদের একার না, তোকেও মরতে হবে। নিলয় ঘুরে তাকায়। আবিরের হাতে পিস্তল নিয়ে শুয়ে থেকে গুলি করতে যাবে নিলয়ের দিকে, ঠিক তখনই রাজ পেছন থেকে আবিরের কপাল বরাবর শুট করে দেয়। শহরের বাচ্চা নিলয়কে আমি মারবো, তাকে আমি মেরে গ্যাংস্টার ওয়ার্ল্ডে রাজত্ব করব। তুই এখনো মরিসনি? আচ্ছা, তোকে একটা গল্প বলি, শোন। এই যে মুস্কানকে দেখতেছিস, সে হলো তোর আপন মেয়ে অজিয়া। আর এই যে সাথে সানজিদা, এটা কে জানিস? রাজ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এটা হলো আয়ন মাহমুদের ছোট ভাই, আদনান মাহমুদের মেয়ে। সম্পত্তির লালিসায় তুই যাদেরকে মেরে ডাকাত মেরেছে বলে চালিয়ে দিয়েছিলি, এখন বলবি আমি কিভাবে চিনতে পেরেছি? ছোটবেলায় সানজিদা আর মুস্কানকে 2টা রকেট দিয়েছিলাম, সেম লকেট সানজিদার কাছে। আর হলো সানজিদা বেঁচে আছে কিভাবে,
তাদের বাড়িতে কাজ করতে তো মানিক কাকা তার স্ত্রী রুমে দেখে আসে সানজিদার গলায় রকেট দেখে মানিক কাকা তার স্ত্রীকে খোঁজ নিয়ে জানতে পারে, মুস্কান শোন, এই হলো তোর মায়ের দর্শনকারীর হত্যাকারী। তোর থেকে তোর শৈশবকে কেড়ে নিয়েছে, তোর বোনকে তোর থেকে আলাদা করেছে। তোর বান্ধবী প্লাস চাচাতো বোন বান্ধবীর হত্যাকারী। তোর ভাইয়ের আব্বু আম্মুর হত্যাকারীকে কি শাস্তি দেওয়া যায়? মুস্কান চোখ বন্ধ করে বলে ওঠে, মৃত্যু। সাথে সাথে নিলয় ইশারা করে এসকে সানজিদা আর মুস্কানের চোখ চেপে ধরে। নিলয় রাজের বুকে পরপর 6টা গুলি করে। রাজ চোখ বন্ধ করে নেয়, নিঃশ্বাসও আর চলে না। আকাশ গর্জন করে ওঠে, বৃষ্টির পানি ওদেরকে ভিজিয়ে দিতে ব্যস্ত। কি দৃশ্যমান পরিবেশ, চারপাশে কতগুলো লাশের সমাহার, আর তারা গ্যাংস্টার জগতের সমাপ্তে এসে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছে। হয়তো গ্যাংস্টার জগতের সমাপ্তটা এখানেই শেষ, হয়তোবা আবার নতুন কোনো অধ্যায়ের মাধ্যমে আবার গ্যাংস্টারের রাজত্বর গতি হবে।